তবে দাঁড়ান বিবেকের আদালতে। সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড ৩ নম্বর পর্ব। এবং আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিবর ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ এপিসোড, যেটা প্রচার করা হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। প্রিয় শ্রোতা, সারাদিন রোজা রেখে যারা এই মুহূর্তে বিসি রেডিওতে কান পেতেছেন তাদের সবার জন্য আরো একটি আনকোরা এপিসোড আমরা উপহার দেব। এবং সবাইকে বলতে চাই, আজকের এই জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডটি এতটাই দুর্ধর্ষ যারা দুর্বল চিত্তের তারা না শোনাটাই ভালো। কে রয়েছে আমাদের সঙ্গে? প্রথমে তার নামটা আমি নিজেই বলে দিচ্ছি। তিনি হচ্ছেন রাকিব। আমরা অনুষ্ঠানে যেসব ফর্মালিটিস থাকে সেগুলো আমরা অনুষ্ঠানের মাঝে মাঝেই করব, কিন্তু আমি কালক্ষেপণ করতে চাই না। আমি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকেই শুরু করতে চাই। আপনার পরিবার সম্পর্কে আমাকে প্রথমেই কিছুটা ধারণা দিন। আমার ফ্যামিলি মেম্বারে 6 জন ফ্যামিলি মেম্বার আছে। তার মধ্যে আমরা 2 ভাই 2 বোন। আমার বড় ভাই অ্যাবনরমাল আর আমি সবার ছোট। আমার বড় 2 বোন আছে। বাবা কি করে আপনার? বাবা হেডমাস্টার হাই স্কুলের হেডমাস্টার। ওকে, তিনি এখন বেঁচে নেই। ওকে, ঠিক আছে, হেডমাস্টার ছিলেন। আপনার একেবারে শৈশবের থেকে আমরা শুনতে চাই। আমরা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিলাম। সম্ভ্রান্ত। আমি আব্বুর কাছ থেকে যা চাইতাম তাই পাইতাম। মানে আমার আমি যা আবদার করতাম তাই পেতাম আর কি। তো আমার আম্মু আবার একটু অন্য টাইপের ছিল। আমার আম্মু আমাকে একটু শাসন করতো। তো আমার ক্লাস 5 থেকে যেটুকু মনে পড়ে, ক্লাস 5 থেকে আমি বলছি, ক্লাস 5-এর মধ্যে থাকতে আমি আপনার স্কুলে যেতাম না। আমার বাসা থেকে আম্মু শাসন করতো যে স্কুলে যা। তা আমি বলতাম যে আম্মু এখন স্কুলে যাবো না, ভালো লাগে না। তো আমার আম্মু আমাকে শাসন করে স্কুলে পাঠাতো। কিন্তু আমার আব্বু সপ্তাহে একদিন টাকা থেকে মানে আমাদের দেশে যেত। তো আব্বু বলতো যে আচ্ছা ঠিক আছে, তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় বসে পড়ো, আমি তোমার সিলেবাসটা কমপ্লিট করে দিই, তোমাকে আমি পড়াই, তোমার ক্লাস করার দরকার নেই, তুমি শুধু পরীক্ষা দিবা। তা আমার আম্মু আবার বলতো যে না, শুধু পরীক্ষা দিলেও না, ক্লাস তো করতেই হবে, নয়তো তো হবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না এক্সামে। তো আমাকে আব্বু যে সংখ্যা থাকতো, আম্মু ওই সংখ্যা কিছুই বলতো না। যে সময় আব্বু এসে পড়তো, বৃহস্পতিবার দিন যেত, আপনার শনিবার দিন এসে পড়তো। তো দেখা যেত আমার আব্বু আসার পর আমার আম্মু বিভিন্ন ভাবে, আমি স্কুলে যেতাম না, মানে ক্রিকেট খেলতে আমি খুব পছন্দ করি, ক্রিকেটটা আমার ফেভারিট খেলা। তো দেখা যেত যে স্কুলের বই নিয়ে আমি স্কুলে না যেয়ে মানে মাঠের ভিতর আপনার ক্রিকেট খেলতাম ফ্রেন্ড সার্কেল মিলে। তো তারপর এইভাবে দিন চলতেছিল। 5-এ পরীক্ষা দিলাম, পর তারপর আপনার হাই স্কুলে ভর্তি হলাম। ওই সময়টা মনে করেন আমার ফ্রেন্ড সার্কেল আরো বেড়ে গেল। ওরা বলতো যে দোস্ত, স্কুলে যে কি করবি তুই, এর চেয়ে বরং চল আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আমি বললাম কোথায়? যে বলে ওই জায়গায় সাপের খেলা দেখানো হয়, ওই জায়গায় সাপের খেলা দেখতে যাবো, পাইদার বহর আছে, ওই জায়গায় সাপের খেলা দেখতে যাবো। আমি বললাম যে না, সাপের কামড় দেয় কিনা, সাপ যদি কামড় দেয় তাহলে কিরকম। তো ওরা আমাকে জোর করে নিয়ে গেল। তা প্রথম দিন দেখলাম সাপের খেলা দেখতে ভালো লাগে, বেজি সাপ একসাথে খেলা করে। তারপর মনে করেন ক্রিকেট খেলি, মাঝে মধ্যে কথাবার্তা বলি, কারো গাছের মনে করেন আম, তারপর নারিকেল, এগুলা পায়রা খাই। তারপর বাসায় নালিশ যায়। তো একদিন আমার আব্বু বাড়িতে ছিল, শুক্রবার, মানে হলিডে আর কি, শুক্রবার। তো আমার আব্বু বাসায় ছিল। তো এই মুহূর্তে মানে আমার এক দূর সম্পর্কে কাকা আর কি বললো যে ভাইয়া, রাকিব তো ওর কাছের থেকে আম চুরি করে আনছে। আমার তো একজনে বললো। তা বললো হ্যাঁ না, আমার ছেলে এরকম হতে পারে না, এরকম হতেই পারে না, এটা কি বলস তুই? না, আপনি বিশ্বাস না করলে জিজ্ঞাসা করে দেখেন, লোকটা তো শুধু মিথ্যে কথা বলবে না। তারপর আব্বু জিজ্ঞাসা করলো লোকটাকে, লোকটা বললো হ্যাঁ ঠিকই, ও পেরে আনছে। তা আমার আব্বু বললো আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ, ওর কিছু বলার দরকার নাই, থাক, ওরা আমি বলে দিব, আর কোনো সময় এরকম করবো না। তো আমার আব্বু আমি করে আসলাম সন্ধ্যার সময়। আমার আব্বু আমাকে বলতেছে, আম্মুরে তো আমি অনেক ভয় পাই, অ্যাকচুয়ালি আমার আম্মুকে আমি অনেক ভয় পাই, কিন্তু আমার আব্বু যেরকম আমাকে শাসন করে এরকম আমাকে আবার আদর যত্ন করে। কিন্তু আমার আম্মু
আব্বুকে বলতেছে যে ও কি কাজটা করছে তুমি দেখছো? তো আব্বু বলতেছে না তুমি কিছু বললো না, যা কিছু বলার লাগে আমি বলবো। ওকে, তারপর ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পর আমার আব্বু বলতেছে পড়তে বস, সারাদিন তো ঘুরে ফিরে আসলি, এখন একটু পড়তে বস। তো হাত মুখ ধুয়া ফ্রেশ ট্রেশ হইয়া আমি পড়তে বসতাম। তো একটা ম্যাথ আমি বুঝি না, বললাম আব্বু আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও, আমি বুঝতেছি না। তো আম্মু আবার বলতেছে হ্যাঁ বোঝে না, স্কুলে যায় না, তাইলে কিভাবে বুঝবে, এরকম হলে তো হইব না। তারপর আমার আব্বু বলে যে দেখো তুমি চিল্লাফাল্লা করো না, ছোট ছেলে মেয়েদের এইভাবে চিল্লাফাল্লা করতে নেই, ওদের মেমোরি সমস্যা হতে পারে। তারপর আব্বু শনিবার দিন সকালবেলা আর কি ঢাকার উদ্দেশ্যে চলে আসলো। তো ওই সময় তো আব্বু চলে আসছে, আব্বুর সামনে আমি ভালো থাকি, কিন্তু আব্বু বাসা থেকে আসলেই আমি উশৃঙ্খল হয়ে যাই। আমি আবার কি করলো, শনিবার দিন বলতেছে আম্মু স্কুলে যা। ওই সঙ্গে তো আমি হাই স্কুলে পড়ি, তো আমার বলতেছে স্কুলে যা। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তো রেডি হলাম। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে স্কুলে মানে বই খাতা রেখে ক্লাসটা না করে আমরা বাইরে ঘুরতেছিলাম, ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতেছিলাম। তো আপনার একটা স্যার ছিল বাংলা সেকেন্ড পেপারের, ও স্যারটা মানে হোমওয়ার্ক না দিলেও অনেক মারতো। তো ওই স্যারটারে আমরা সবাই বই পেতাম। তো দেখা যেত প্রথম ক্লাসটা করার পর ক্লাসটা করতাম, এজেন্টটা দিয়া সাথে সাথে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর ও সেকেন্ড ক্লাসে ওই স্যার আসে, ওদিনকে তো আর ক্লাস করিনি। তারপরের দিন আবার ক্লাস করলাম। তারপর স্যারে জিজ্ঞাসা করতেছে কালকে তুমি প্রেজেন্ট দিয়া তুমি আমার ক্লাস না করে তুমি কোথায় ছিলা তোমরা চারজন? তারপর বললাম যে স্যার আমি তো একটু বাইরে গেছিলাম, আমার বাড়িতে একটু প্রবলেম চলতেছিল এই জন্য আর কি। তারপর প্রবলেম চলতেছিল তুমি বলে যেতা। এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আপনারা হয়তো বা কিছুটা হলেও থেমে যেতে পারেন, কনফিউজ হয়ে যেতে পারেন যে জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে যে ধরনের মারমার কাট প্রথম থেকে এক ধরনের উত্তেজনা থাকে, সেই উত্তেজনা থেকে বের হয়ে এসে একটা ডিফারেন্ট ট্র্যাকের কনফেস আজকে আপনারা শুনছেন। শুধু একটা কথা বলতে পারি, জেবিএসবি আনসেন্সর্ড এমন একটি এপিসোড, বাংলায় যদি বলি তাহলে একটা রাফ শব্দ আমি ব্যবহার করবো, সেটা হচ্ছে কড়া। কজ ইটস রিয়েলি রিয়েলি রাফ এবং এটা নেয়ার মতো না। এই জায়গাটি থেকে কখনোই আনসেন্সর্ড এপিসোড বের হবে না, বাট প্রত্যেকটা এপিসোড প্রত্যেক জনের বলা ডিফারেন্ট। সুতরাং সেই জায়গা থেকে একটা এপিসোড কমপ্লিটলি না শোনা পর্যন্ত আপনি আসলে বুঝতে পারবেন না ফ্লেভারটা কোথায় টাচ করছে। সো আমরা প্রথমেই আপনাকে বলবো যে প্লিজ লিসেন দিস কেয়ারফুলি, একেবারে ফ্রম দ্য বিগিনিং থেকে অ্যাট দ্য এন্ড পর্যন্ত। ওকে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। এবং কথা চলাকালীন সময়ে জেবিএসবি আনসেন্সর্ড পেজে আমরা যে পোস্ট দিচ্ছি সেখানে যে আপনি কমেন্টস করবেন। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/JBSB Uncensored. Uncensored বানানটা হচ্ছে UNCENSORED, দ্যাট ইজ আনসেন্সর্ড। ওকে, বলুন। তো ওই সময় তো আমরা তো হোমওয়ার্ক দিতে পারি নাই, এই জন্য আমাকে প্রচন্ড ব্যথাঘাত করলো, মানে দুইটা ব্যাট একসাথে জয়েন করা। তারপর আমাদের অনেকভাবে পিটালো। তারপর অনেকদিন জ্বর ছিল, স্কুলে আসতে পারি নাই। তারপর আমার আব্বু আসলো, আবার বলতেছে কিরে তুই স্কুলে যাস না, তোর জ্বর শরীরে ব্যাপার কি বলতো আমার কাছে। তারপর বললাম আব্বু এরকম এরকম, স্যার তো আমাকে মারছে। তার আব্বুকে আমি একটা মিথ্যে কথা বললাম যে শুধুই আমাকে মারছে, আমার দোষটা আমি বলতে চাচ্ছিলাম না। তো এই মুহূর্তে আবার আমার আব্বু আবার স্যারের কাছে গেল, হেড স্যারের কাছে। যাওয়ার পর বলতেছে যে দেখেন আমার ছেলেটারে এভাবে বেকাতাঘাত করছে, তার শরীরে দাগ হয়ে গেছে, ও তো অনেক জ্বর, এভাবে কি একটা মানুষকে মারতে পারে? তো হেডমাস্টার বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, স্যারকে ডেকে আনতেছি। স্যারের নাম ছিল আবার জহির স্যার। তো স্যারকে ডেকে আনার পর স্যার বলতেছে হ্যাঁ মারছি, কিন্তু আপনার ছেলেকে আমি যে কিসের জন্য মারছি সেটা তো আপনি জানেন না। আপনার ছেলে আমার ক্লাসের সময় ছিল না, বাহিরে চলে গেছিল, তারপর আমার ক্লাস শেষ হয়ে গেছে, তারপর আবার ক্লাসে ঢুকছে, এই জন্য আর কি আমি ওরে দ্বিতীয় দিন মারছি। তো আমার আব্বু তো বলতেছে কি এটা কি সত্য, যা বলতেছে এটা কি সত্য? তো আমি বলতেছি, আমি আব্বুর ফেজের দিকে চাইলাম, তো আমি বলতেছি হ্যাঁ আব্বু এটা সত্য, আমি আবার আব্বুকে মিথ্যে কথা বলি না। তারপর আমার বলতেছে মিথ্যে কথাটা বলি কেন আব্বু, আমি এমনিতেই বলে ফেলাইছি, এই জন্য আমি সরি। তারপর যাক ওই দিনের ঘটনায় গেল, যাওয়ার পর আব্বু আবার টাকা এসে বললো। তারপর মনে করেন আমাদের বাসা থেকে আমাদের বাজারে মানে সন্ধ্যার পর মানে বাজারটা খুব কাছাকাছি, 1 কিলোমিটার। তো সন্ধ্যাবেলায় আমি প্রতিদিন সন্ধ্যাবেলা
খেলাধুলা করে বাজারে যেতাম। তো বাজারে ফ্রেন্ড সার্কেলটা বলতো যে দোস্ত, বলে কি আমার ফ্রেন্ডেরা কি বলে যে জীবনে তো ছেলে মানুষ কত কিছুই তো করতে পারে, তোরে একটা জিনিস খাওয়াবো আজকে। তো আমি বললাম যে কি খাওয়াবি? যে সিগারেট খাবি। কেন? আমি তো সিগারেট খাই না, আমার আব্বু খাই না, আমাদের বংশের কেউ খায় না সিগারেট, ধূমপান করে না। না তোর করতেই দেখ, খায় দেখ এরকম লাগে। তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল হিন্দু সম্প্রদায়ের, তোর নাম ছিল লোকনাথ। তো সে বলতেছে আমারে যে তুই খায় দেখ। তারপর আমার বলতেছে যে দে না একটা টান। তো ফ্রেন্ড বলতেছে, রিকোয়েস্ট করতেছে, তো আমি ওর কথা মতন টান দিলাম। তারপর অনেক কাশলাম, কাশতে কাশতে মানে অবস্থা সিরিয়াস। আমি বলতেছি না আমি এইসব আর খাবো না, এটি ভালো মানুষে খায় না, এটা এটি ভালো, আস্তে আস্তে খা, তোর ভালো লাগবে। তারপর বললো যে না 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 আমি এগুলা খাবো না, এগুলো আমার ভালো লাগে না। তারপর এভাবে দিন চলতেছিল। যে সময়টা আপনার ক্লাস 7-এ উঠলাম, এটা 2008-এর কথা, মার্চ। হ্যাঁ, আমার আব্বু মার্চের 17 তারিখ মারা গেল। কিভাবে? এটা মারা গেছে অ্যাকচুয়ালি আমি বলতেছি কি প্রিয় ভাই, আমি পিছনের দিকে একটু যেতে যাই ফ্ল্যাশব্যাকে। ওইটা আমার আপু, আমার ছোট আপু, আমার ওই বড় আপুর সেই সময় বিয়ে হয়ে গেছে। আমার ছোট আপু আমার আম্মু মিলে আর কি মানে জায়গা সম্পদের লোভে, টাকার লোভে আর কি আমার আব্বুকে পালিশ চাপা দিয়ে মেরে ফেলে। তো এটা আমি ওই সময় জানতে পারিনি। মানে বলেন আপনি? হ্যাঁ, এটা সিরিয়াসলি ভাবে আমি বলতেছি। মানে আপনি এটা পরবর্তীতে জেনেছেন কিভাবে? এটা জেনেছি তারপর মারা যাওয়ার পর, মানে অনেকে বলতেছে যে একটা সুস্থ সবল মানুষ কিভাবে এইভাবে মারা যায়। গলার মধ্যে যেই করছে আপনার হাত দিছে, হাত দেওয়ার একটা ছাপ বয়ে গেছে। তো অনেকে বলতেছে এইভাবে তো মরার কথা না, একটা সুস্থ মানুষ, তা অনেকে সন্দেহ করতেছে। তারপরে আমি একদিন কি আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু আমি তোমার একটা সত্য কথা বলবো। বাবা মারা যাওয়ার অনেকদিন পরে প্রায় 1 year এরকম পর। তো আমি বলতেছি যে আম্মু সত্য কথাটা কি বলবা? আমি বলি তুমি আমার কিছু বলবা না তো? আমি কারো কাছে বলবো না, তুমি আমার একটা সত্য করে বলো। আব্বু কিভাবে মারা গেলো? আব্বু তো মারা যাওয়ার কথা না, কারণ আব্বুর তো কোনো অসুস্থ ছিল না কোনো সময়। তো বলতেছে না তোর আব্বু মারা গেছে হঠাৎ করে। আমি কি না, হঠাৎ করে মারা যেতে পারে না, কারণ আমি তো যখন ক্লাস 7-এ পড়ি। তো আমাদের সবাই বলতেছে যে তুমি হয়তো জানতে পারবা। অনেকে বলতেছে তুমি তোমার আম্মুরে জিজ্ঞাসা করো, অনেকে বলতেছে। তো আমি আবার ওই সময় এত একটা বুঝি না। তারপর আমি জিজ্ঞাসা করলাম আম্মুকে। আম্মু বললো যে আচ্ছা হ্যাঁ আমি তোর একটা কথা বলি, কিন্তু তুই কারোর কাছে এটা শেয়ার করতে পারবি না। তেমন কি যে তোর আব্বুকে আমি আর তোর ছোট বোন আর আমি গলা টিপে মেরে ফেলেছি। না, this is impossible, cause বিলিভের জায়গা থেকে this is really impossible. এটা মা যদি এটা করেই থাকে, আপনি তখন ক্লাস 7-এ পড়েন, আপনার কাছে সেটা সে কেন বলবে? বলে দিল। কেবলি ভাই কিসের জন্য বললো তা আমি জানি না, কিন্তু সে আমাকে বলে দিল। তারপর আমি বললাম যে আম্মু এটা কি বলতেছো তুমি? এটা তো আমি বিলিভ করতে পারতেছি না, না এটাই সত্য। তো আমি বললাম যে কি কারণে তুমি এরকম করলা? তারপরে বললো যে টাকা পয়সার জন্য। আমি কি টাকা পয়সা তোমার দরকার, তুমি আব্বুর কাছ থেকে যেটা, সমস্যা তো ছিল না। তারপর বলে যে না তোর আব্বু তো দেয় না, এই জন্য আর কি তোর আব্বু আর বলি নাই, এই জন্য আর কি তোর আপু আর আমি মানে যুক্তি করে এরকম কাজটা করছি। দিস ইজ ইম্পসিবল। বিলিভের তো একটা লেভেল থাকতে হবে। আমরা তো চাইলে একটা মানে অবিশ্বাস্য না কেবিয়া ভাই, আমি সত্য বলছি, আমি তো মিথ্যা বলার জন্য আসিনি। এটা আমরা বিলিভ করি যে আপনি যেটা কনফেস করছেন এখানে, সেটা তো আপনার নিজেরই ক্ষতি করবে। সো আপনি এখানে আসলে হিরো হওয়ার জন্য আসেননি। আই ডু বিলিভ দিস, বাট আমাদেরও তো একটা মানে লজিক্যাল ফ্রেম থাকতে হবে আমাদের একটা জিনিস বিশ্বাস করার জন্য। কজ দিস ইজ ভেরি সেন্সিটিভ এপিসোড। জেবিএসবি সবচাইতে এক্সক্লুসিভ এপিসোড হচ্ছে এটা, যেটা আমরা প্রতি মাসের শেষ সপ্তাহে প্রচার করি। And this is called JBSB Uncensored. এখানে এমন সব কনফেস হয় যেটা রীতিমতো অবিশ্বাস্য, কিন্তু তারপরও সেটা একটা ফ্রেমওয়ার্ক থাকে। আপনার মা এবং বোন যদি সে কাজটা করেই থাকে, তাহলে আপনি জিজ্ঞেস করার পরে কেন তারা আপনাকে বলে দেবে? তাদের তো নিজের বিপদ হয়ে যাবে এটা বললে। হ্যাঁ, বলে দিল আমার কাছে, কিন্তু কি জন্য বললো সেটা আমি বলতে পারবো না। তো বলে দেওয়ার পর বললো যে কারোর কাছে কিন্তু কারোর কাছে শেয়ার করবি না, কারোর কাছে বলবি না। তো আমি ভাবলাম যে যেহেতু আমার আম্মু এরকম একটা কাজ করছে, ওই সময় ভাবলাম আমার আম্মুর কাছ থেকে আমার দূরে থাকতে হইব, অ্যাভয়েড করে চলতে হইব। মানে কেন এটা মনে হলো আপনার? মনে হলো যে মনে করেন যে আমার আম্মু আমাকে আগেও দেখতে পারতো না, কারণ আমার আব্বু আমাকে অনেক আদর করতো। তো আমার আম্মু আমাকে আবার অন্য চোখে দেখতো, আমার বোনদের বেশি আদর করতো। আপনার মা যে এই কাজটা করেছে, আপনার বাবাকে মেরে ফেলেছে, এটার পিছনের কোনো কারণ কি আপনি সেই মুহূর্তে জানেন? যে শুধুমাত্র সম্পত্তির লোভে? এখন বাবাকে যদি মেরেই ফেলে, সম্পত্তি কি তারা পেলো? সম্পত্তি অ্যাকচুয়ালি পেয়েছে, কিন্তু এটার মধ্যে আমার এক মামা আছে, ওই মামার বুদ্ধিতে এটা করছে। আমি তার অনেক পরবর্তীতে আর কি জানতে পারছি জিনিসটা। আমার বাবাকে মানলে আলটিমেটলি কি সম্পত্তি তারা পেতো, মানে কি ধরনের কি এখানে বিষয়টা ছিল? প্রপার্টি ছিল বাবার। হ্যাঁ, এই ঢাকাতে প্রপার্টি ছিল 8 শতাংশের বাড়ি। আচ্ছা, মনে করেন যে 2 তলা
আচ্ছা। তো এটাতে ভালো টাকা ভাড়া পাইতো, আচ্ছা। এই জন্য আর কি এই করার জন্য। তো এটা কি বাবা আপনাদেরকে দিত না? বাবা দিত, কিন্তু আমার আম্মুকে দিত না। আমার আম্মু আবার একটু অন্য টাইপের ছিল। এই টাকাটা তাহলে সে কাকে দিত? এই 8 তলা বাড়ির ভাড়া? না, দোতলা বাড়ি। দোতলা বাড়ির ভাড়া, সরি, আটতলা না, সরি, দোতলা। হ্যাঁ, দোতলা বাড়ির ভাড়া সে কাকে দিত? দোতলা বাড়ির ভাড়া আব্বু আমার ব্যাংকে আমার জন্য আর কি জমা করতো। আপনার জন্য? অ্যাকচুয়ালি আমার জন্য, অন্য কারোর জন্য না। আমার আব্বু মানে আমার এত ভালোবাসতো, মনে হয় পৃথিবীর কোনো বাবা তার ছেলেকে এত ভালোবাসতো। আমি মনে হয় আপনার জন্য জমা করতো, সেটাতে মা আর বোনের জেলাস ছিল? হ্যাঁ, জেলাস ছিল অ্যাকচুয়ালি, সেটাই আপনি ঠিকই বলছেন। তো আমার আম্মু আমাকে আবার অন্য চোখে দেখতো, যে ওরে যদি করি, আমার হাজবেন্ড যদি বাচ্চা থাকে, মানে এরকম মনে মনে একটা করছে হয়তো। আপনি আপনার জীবন দশায় কখনো আপনার মা এবং বাবার মধ্যে ঝগড়াঝাটি দেখেছেন? হ্যাঁ, ঝগড়াঝাটি দেখেছি। যে যেরকম মনে করেন যে জায়গায় আপনার 20,000 টাকা লাগতো, ওই জায়গায় আম্মু 40,000 টাকা, 50,000 টাকা যেত, কিন্তু আমার আব্বু বলতো যে না, এটাই দিলাম, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তো তারপরও আমার আম্মু আব্বুর সাথে ঝগড়া বিবাদ করতো। ওকে। এই জন্য আর কি দেখতে পারতাম। তা এই জন্য আমার আরো বেশি সন্দেহ হয়েছে যে আব্বু মারা গেছে, তো আমার আম্মুর কাছ থেকে আমার দূরে থাকতে হবে। ওকে। তারপর আমার আব্বু মারা যাওয়ার পর সবাই আসলো ঢাকা থেকে। আমার মামা গেল, জি। আমার নানি বাড়ি অ্যাকচুয়ালি ঢাকা। তো আমার মামারা গেল, খালারা গেল। যাওয়ার পর সবাই বলতেছে যে না, যখন মারা গেছে রাকিবের আব্বু, তাহলে একটা কাজ করি। আমার কাকার আসলো, আব্বাকে মাটি মঞ্জিল দেওয়ার পর সবাই বসলো একসাথে। বসার পর বলতেছে যে আমি আমার ভাগনা, আমার ভাগ্নিদের, তারপর আমার বোনদের ঢাকা নিয়ে চলে যাব। কারণ এটা কে বলছে? এটা আমার মামা বলছে আর আমার খালারা বলতেছে। ওকে। তো আমার আম্মু বলতেছে না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তো আমি ওই সংখ্যা তো বুঝি না, তো আমি বলতেছি না, ঢাকা যাব, মনে একটা আনন্দ ফিলিং জাগতেছে না, ঢাকা থাকবো, ঢাকা তো অনেক সুন্দর দেখতে, তো ঢাকা যাব, ভালোই চলবে। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। তো আপনার 40 দিনের আগেই ঢাকা চলে আসলো। ওকে। আমার ফ্যামিলি ঢাকাতে শিফট করলো। তো আমাকে এই জায়গায় ক্লাস 7 আবার ভর্তি করে দিল। এটা 2008 এর কথা। ওকে। এই জায়গায় বাসা ভাড়া পাইতেছে আর করতেছে। তারপর আমার মামা বলতেছে যে এরকম হলে তো হয় না। বাসা পাচ্ছে মানে আপনাদের দোতলা বাড়ির? হ্যাঁ, ভাড়া পাচ্ছে, এটা দিয়ে খুব ভালোই চলতেছে। তো ওই মুহূর্তে আমার মামা আবার আমার আম্মুকে বলতেছে যে তুই একটা কাজ কর, 4 শতাংশ জায়গা বিক্রি করে দে। আমার আম্মুকে বলতেছে যে কিসের জন্য, যে তোরে একটা অন্য জায়গায় একটা প্লট নিয়ে দিই। তো আমার আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আপনি দেখেন, কাস্টমার দেখেন, মানে মামা একটা কাস্টমার দেখলো 4 শতাংশ জমি, ওই সময় 40 লক্ষ টাকা বিক্রি করে ফেলেন। এটা কোথায় ছিল প্রপার্টিটা? প্রপার্টিটা ছিল অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের প্রপার্টি? নারায়ণগঞ্জে 4 শতাংশ জমি 40 লক্ষ টাকা। এটা মানে কি নারায়ণগঞ্জের কোথায়? এটা এত দাম তো এখনো না, আমি যতদূর জানি। না, ওই সময় মনে করেন অনেক দাম ছিল। ওই সময় দাম ছিল, এখন দাম কমে গেছে। হ্যাঁ, মানে এখন বর্তমান বাজারে ওই সময় মানে মামা বললো তো বিক্রি করছে 40 লক্ষ টাকা, মানে গ্যাস কারেন্ট, দুতলা বাড়ি। ও ওকে, বাড়ি টাড়ি সহ? হ্যাঁ, মানে পুরো বাড়িটা বিক্রি করে দিল? পুরো বাড়ি না, মানে বাড়ির পিছন সাইড বিক্রি করে দিল। আচ্ছা। তো সব 40 লক্ষ টাকা বিক্রি করার পর আমার মামা আম্মুর কাছে 1 টাকাও হাতে দেয় নাই। তো কি করলো, ওই টাকাটা মামার হান্ডারে নিয়ে নিল। আচ্ছা। নিয়ে নেওয়ার পর তো মাঝে মধ্যে দেখা যেতেছে ঘর ভাড়াতে চলতেছে না ফ্যামিলি। তো দেখা যেত যে স্কুলে যেতাম, স্কুলের ফিস নেওয়া লাগতো, সেটাও মামার কাছ থেকে আমার চেয়ে নিতে হতো। এরকম আবার কি বাজার করার জন্য টাকাটা চেয়ে নিতে হতো। তো এভাবে কিছুদিন যাওয়ার পর 2009, যে সময় আমি ক্লাস 8-এ উঠলাম, তারপর আমার আম্মুকে আমি বললাম যে আম্মু, টাকাগুলো তুমি কি করছো? তা বললো যে তোর মামার কাছে আছে, তুমি কি প্রপার্টি কিনছো? তো আমার আম্মু বলতেছে যে হ্যাঁ, দেখতেছে কিনে না এখন তোর। এখানে একটা বিষয় একটু আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার বড় ভাইয়ের রোলটা কি ছিল? উনি কি বিষয়গুলো নিয়ে কোনো কোয়ারি করতেন না? না, এই বিষয় নিয়ে কোনো কোয়ারি করতে পারতেন না। অ্যাকচুয়ালি সে এটা বুঝতো না। সে শুধু আপনার মনে করেন নর্মাল ছিল, শুধু বারবার বাদ যেত। মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে ওর কথায় যে আজকে এখানে কনফেস করতে এসছে রাকিব, ওরা 4 ভাই বোন এবং ওর সবচেয়ে বড় ভাই তিনি আসলে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন, কথা শুনে যেটা বুঝতে পারছি আমরা। তাই কি বুদ্ধি প্রতিবন্ধী বলতে আমরা যেটা বুঝতে? এবং ওর কোনো ভূমিকাই ছিল না, মানে না, দিন দুনিয়া সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। এবং একমাত্র যদি বলি যে পৈতৃক অংশীদার, সেই জায়গাটি থেকে সবচেয়ে বেশি অংশীদার হচ্ছে এই ছেলেটি বাবার প্রপার্টির।
এবং তার পরবর্তীতে তার বোনরা এবং তার মা। তো সেই দিক থেকে আসলে যেটা হচ্ছে যে ওই আসলে মোটামুটি যখন একটু বুঝে ওঠার মতো তখন এই বিষয়গুলো নিয়ে একটু কোয়েরি করছে, যদি আমরা অনুমান করে নেই বিষয়টা এরকম আর কি। কিন্তু আপনার তো দুলাভাই ছিল, মানে বোনের তখন বিয়ে হয়েছে, বড় বোনের। আপনার ইমিডিয়েট যে বোন তার কি বিয়ে হয়েছে ওই সময়টাতে? না, ওই সময়টাতে হয়নি। তাহলে আপনার দুলাভাই ছিল, দুলাভাইয়েরও তো এই জিনিসটা কোয়েরি করার কথা। এখানে আমার মামাই আর কি ফ্যামিলির সবকিছু পারপুষণ নিয়ে নিছে, দায়িত্ব নিয়ে নিছে পুরো ফ্যামিলি। হ্যাঁ, পুরো ফ্যামিলির। তো আমার ভাইয়া আসছিল, মানে আমার দুলাভাই ভাইয়া আসছিল, ভাইয়া বলছিল যে আচ্ছা ঠিক আছে, যে এখানে মামা ফ্যামিলি ড্রাইভার নিতে চাইতেছে, এখানে আমার কিছু বলার নাই, মামাই নিক, আমার নেওয়ার দরকার নেই। তো আমার আপু এই কথা বললো। তারপর প্রপার্টি দেখতেছে, তো হঠাৎ করে বললো কি আচ্ছা ঠিক আছে, একটা জায়গা পাইছি, তো ওইটা 6% ও মেইন রুটের সাথে গ্যাস কারেন্ট নাই, 6 লক্ষ টাকা করে পড়বে। আপনাকে যে বিষয়টা জিজ্ঞেস করবো আমি, সেটা হচ্ছে দোতলা বাড়ি আপনাদের অলরেডি ছিল। হ্যাঁ, তো সেটা বিক্রি করে আর একটা বাড়ি কেনার দরকারটাকে, আপনারা তো চাইলে ওই বাড়িতেই উঠতে পারতেন, এটা কেন হলো? এটা অ্যাকচুয়ালি মানে আমরা যেই বাসায় থাকতাম, মানে আমাদের বাসায় থাকতাম, কিন্তু মনে করেন যে আমার পিছন সাইডটা আর কি বিক্রি করে দিয়েছিলাম। মানে আপনাদের বাড়ি তখনও ছিল আলটিমেটলি? হ্যাঁ, ছিল। পেছন সাইডটা বিক্রি করেছিলেন, কিন্তু সামনের সাইডটা এখনো ছিল, মানে বাড়িটা আলটিমেটলি তখনও ছিল। ওকে ওকে। তো আমার মামা বলতেছে পাইছি 6% জায়গা, 6 লক্ষ টাকা করে পড়বে, তো এখন তুই কি বলছ? আমার আম্মু বলে আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো বুঝেন, জমির দলিল পত্র দেখান। তো কি করলো, দলিল পত্র দেখালো, আমার জমি দেখালো, আমার ভাইয়াকে ডাক দিয়ে আনলো, মানে আমার দুলাভাইকে ডাক দিয়ে আনলো যে দেখো এই জমিটা কিরকম। তো আমার দুলাভাই বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জমিটা খুব সুন্দর। তো আম্মুরে বললো যে আম্মু এটা রাখতে পারেন আপনি, মানে আমার দুলাভাই বললো। তো ভাইয়া বলার পর তো আমার আম্মু বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে আমার মামাকে বলতেছে আপনি রেখে দেন জমিটা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বাইনা করতেছি 20 লক্ষ টাকা। তো কি করলো, একটা 500 টাকার স্ট্যাম্প আনলো, স্ট্যাম্প আনার পর আপনার ওইটার মধ্যে সই নিল আমাদের। তারপর ওই লোকের একটা লেখাইলো, দলিলটা লেখানো হলো যে এখানে 20 লাখ টাকা দেওয়া হয়েছে, বাইনা করা হয়েছে, বাইনা সূত্রের মালিক আমার আম্মু। তো এটা দেখানোর পর আমিও বিশ্বাস করলাম। আমার মামা বলতেছে আচ্ছা ঠিক আছে, তো জমিটা কিছুদিন পর রেস্টোরি করবো, আর কিছু টাকা আছে, মানে টাকাটা আর কি পেড করে। বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM উইথ মি আরজে কিবরিয়া। এবং যারা এই রাকিব, আমরা কথা না বাড়িয়ে রাকিবের কাছে আবারও ফিরছি। রাকিব, ওকে বলেন। তো জায়গার দলিল দেখালো, তো আমরাও বিশ্বাস করলাম, জায়গাটাও দেখাই দিল। তো কিছুদিন যাইতেছে, তারপরে মনে হয় 6 মাসের মতন গেছে। তারপর আমি বলতেছি আম্মু এই জায়গাটা অন্তরিত রেস্টোরি করা নেই, মামাকে ফোন দাও, মামার সাথে আমি কথা বলবো। তো মামার বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে ছিল, মনে হয় 1 কিলোমিটারের মতন হবে। তো আমি মামাকে বললাম মামা এই জায়গাটা তো আপনি বাইনা করলেন, তো আপনি তো রেস্টোরি করলেন, এখন তুই টাকা তো আপনার কাছে সব দেওয়া আছে 40 লক্ষ টাকা, এর মধ্যে তো আপনি মাত্র 20 লক্ষ টাকা বাইনা করলেন, জমিটার মূল্য তো আপনার 30 লক্ষ টাকা, তো আরো 16 লক্ষ টাকা বাকি আছে দেওয়ার, পেড করে মানে আপনি রেস্টোরি করে ফেলান। তো আমার আম্মু আবার এই কথা বলতেছে ভাই আপনি রেজিস্ট্রি করে ফেলান। তো বলতেছে আমার একটা কাজ আছে, একটা কাজে আমি বিজি, কিছুদিন পর করবো। তো এইভাবে ঘুরাইতেছে দিন চাইতেছে। আমার আম্মু তো তাই বিশ্বাস করতেছে। তো আমার মামাকে অনেক বিশ্বাস করে, নিজে একটা পীরের মতন, মানে বোন হয়ে ভাই কিভাবে বিশ্বাস করে, হ্যাঁ পীরের মতন বিশ্বাস করে, অন্ধ লোকের মতন বিশ্বাস করে আমার মামাকে। তো বলতে বলতে অনেকদিন কেটে গেল, যাওয়ার পর আর কোনো রিয়াকশন নেই। তো আমি মনে করছি যে আম্মু তো যেখানে আছে অবশ্য হয়ে যাবে রেজিস্ট্রি। মামা কি করলো, মামা কি বিবাহিত ছিল? হ্যাঁ মামা ওই সময় বিবাহিত ছিল। ওকে। তো আমার মামার আবার দুই ছেলে আর এক মেয়ে ছিল। তো এমন ভাবে দিন যেতে যেতে মনে করেন কিছুদিন যাওয়ার পর আমার মামাকে হঠাৎ দেখলাম যে মামা বাসায় নেই, মামা উদাও হয়ে গেল। তো বাসায় দেখি শুধু মামি আর আমার মামা তো বোন আর মামা তো তুই ভাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে মামা কই গেছে? তারপর বলতেছে তোর মামা অনেকদিন ধরে তো নিরুদ্দেশ, তোর মামা সম্পর্কে কিছু জানতেছি না, তোর মামার সাথে অনেকদিন যাবত যোগাযোগ নেই, প্রায় 3-4 মাস যাবত, সে যে কই গেছে আমরা জানি না। আমাকে কি বলতেছেন এই সব কথা? 1 মিনিট, আপনারা তো নিজেও মামার বাড়িতেই ছিলেন? মানে মামার বাড়ির পাশাপাশি আর কি, আমার নানি বাড়ি আমাদের বাড়ি থেকে আর কি। আপনার নানি বাড়িতে ছিলেন ওই সময়টাতে? না, নানি বাড়িতে ছিলাম না। আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে তো নিয়ে গেল মামা ঢাকাতে? না, ঢাকাতে নিয়ে যাওয়ার পর মানে নারায়ণগঞ্জে নিয়ে আসলো, মানে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে নিয়ে আসলে নারায়ণগঞ্জের বাড়িতেই ছিলাম, মানে আমার ফ্যামিলি। আপনি যেখানে ছিলেন আপনারা, হ্যাঁ, সেখান থেকে আপনাদেরকে মামা বললো যে ভরণ পোষণের জন্য নিয়ে যাব, এবং আপনি মানে আমাদের দেশের বাড়ি থেকে আর কি ঢাকা মানে নারায়ণগঞ্জে নিয়ে আসছে। আপনারা আগে গ্রামে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে
কোথায় নিয়ে আসলো আপনাদেরকে? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। ওটা কাদের বাড়ি ছিল? ওটা আমাদের নিজস্ব বাড়ি ছিল। তাহলে আপনারা সেল করলেন কোন বাড়ি? ওই যে সেল ওই বাড়িতেই, মানে পিছন সাইড আর কি 400 বিক্রি করে দিলাম। ওকে ওকে। তো ঢাকায় আপনি আসার কথা বলছিলেন যে ঢাকায় যাব, ঢাকায় গিয়ে অন্যরকম ভাল লাগবে বা ওরকম কোনো কিছু। হ্যাঁ, তো তাহলে সেই ঢাকাটা কোনটা? মানে এটাই আর কি, মানে নারায়ণগঞ্জে আর কি, ঢাকার ভিতর পড়ছে তো। ওকে, ওইটা কি ঢাকা মনে করছেন? হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে, ফাইন। তো মামা নিরুদ্দেশ। মামা নিরুদ্দেশ। তো মামানিকে বলতেছি যে তোর মামা তো নিরুদ্দেশ। 3 মাস যাবত খোঁজ খবর না থাকলে 3 মাস যাবত কি ফ্যামিলির সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ ছিল না? মানে আমার মামার সাথে কোনো যোগাযোগ ছিল না 3 মাস। তো আমার মামি বলতেছে আপনি আপনার ফ্যামিলি মামাকে এতগুলো টাকা দিচ্ছে, মামা জমি জমার কি করছে না করছে সেটা 3 মাস যোগাযোগ থাকবে না মামার সঙ্গে? হঠাৎ করে একদিন যাবেন আর বলে দেবে যে মামা 3 মাস যাবত নিরুদ্দেশ, মানে এটা কি, মানে আপনার কি মনে হয় সামহাও আমরা এখানে এমন কিছু শুনছি যা বলবেন সেটাই বিলিভ করবো? না 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 না, তাহলে? না, আমি বলতেছি। তো আমার মামিরে বললাম যে তোর মামা তো আসে না। তো ওই সময়টাতে মানে ফোনের মধ্যে মানে মামার সাথে আম্মুর সাথে কথা বলতো। তো মামা বলতো যে আমি এক জায়গায় আসছি, আমি তোরে পরে এসে বলবো না। ওকে ওকে ওকে, ফাইন। তো আমার মামি বলতেছে 3 মাস যাবো যোগাযোগ নাই। তারপর আমি বললাম কেন, মামার সাথে তো কিছুদিন আগে কথা হলো, 15 দিন আগে মামার সাথে তো আমার কথা হলো। কয় কি না, আমার তো কোনো কল টল নেই, মামা কই গেছে বলতে পারি না। তারপর মামারে আবার কল দিলাম, ট্রাই করলাম ফোন, তো মামার ফোন নাম্বার বন্ধ, সুইচ অফ মামার ফোনে। কয়টা মামা ছিল আপনার? আমার মামা ছিল 2টা। যে মামাটা এইরকম কাজ করছে সে মামা কি বড় না ছোট? বড়, আমার আম্মুর বড়। তো অ্যাকচুয়ালি এরকম করার পর আমি আম্মুকে বলতেছিলাম যে মামা এটা কি শুরু করছে, এটা কোনো হলো? কয় কি না, এটা কিছুই না, তোর মামা হয়তো কোনো বিপদে পড়ছে, এই জন্য হয়তো পাশে নেই। তো এই কথা বললো। অনেকদিন গেল মামা আসে না। তো আমি আর এই বিষয়ে কেয়ার করি না। আমি বললাম না, আম্মু তো আছে, মামা তো আর এরকম করবে না। মানুষে তো লোকজন তো লোকমুখে কত কথাই বলতেছে। তারপর কিছুদিন পর মামা ফিরে আসলো। কই থেকে আসলো তা আমি জানি না, আমরা বলতেছে না যে মামা কই থেকে আসলেন, জমিটার ব্যাপার কি করলেন। তারপর আমার আম্মু বললো, আমার ভাইয়া বললো, আমার আপুরা বললো। তো বলার পর বলতেছে যে না, আমি তো একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। এই যে টাকাগুলো ছিল 20 লক্ষ টাকার বাকি, যে আর 20 লক্ষ টাকা আমার কাছে ছিল, ওগুলো তো আমি খরচ করে ফেলছি। আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। অন্ত দেখা যেতেছে যে আমি টাকাটা ম্যানেজ করে তারপর দিয়ে আমি রেজিস্ট্রি করে দিব। তারপর বলতেছে আমার আম্মু তো একেবারে নারাজ, না এটা আপনি কি বলতেছেন, এটা তো সম্ভব না। আপনার কাছে আমি বিশ্বাস করে টাকাটা দিছি, এটা আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ, এটা আপনি কি করতেছেন? তারপর বলতেছে না, এটা তুই টেনশন নিস না, আমি তোর দিয়ে দিব, আমি তোর যেভাবে হোক জমিটা রেজিস্ট্রি করে দিব। আমি তোরে বললাম। তো আমার আম্মু আর কিছু বলেনি, ভাইয়ের কথা, বড় ভাইয়ের কথা বিশ্বাস করলো। আমি তো আগেই বলছি যে পীরের মতন বিশ্বাস করে আমার বড় মামাকে। তো আমি ক্লাস 9-এ উঠলাম। ওই সময় আমার এক ফ্রেন্ড ছিল, ও আবার আমার বলতেছে যে দোস্ত, এভাবে তো জীবন চলে না, তুই কি রিলেশন করবি? তা বললাম যে রিলেশন আবার কি, প্রেম করবি? আমাকে বলতেছে প্রেম। তারপর আমি বুঝলাম যে প্রেম কি জিনিস, ওই সময় একটু বুঝি। তো আমার বলতেছে যে আমার তো গার্লফ্রেন্ড আছে। আমি কি বলস, সত্যি? হ্যাঁ। তো আমার বলতেছে তুই চল আমার সাথে, আমার গার্লফ্রেন্ডের সাথে তোরে কথা বলাই দিন, ভাল লাগবো না, কথা বলবি না। তো আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কথা বললাম। তো আমি দেখতেছি আমার ফ্রেন্ডে গার্লফ্রেন্ডের সাথে ভালোই এনজয় করতেছে। তো আমারও ইচ্ছে হলো যে দোস্ত, আমারও একটা গার্লফ্রেন্ড জোগাই দে, আমি এটা বললাম। তারপর আমার ফ্রেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলিনি, ওর বান্ধবী থাকলে তোরে আমি একটা নাম্বার দিয়ে দিব। আমি কিন্তু নাম্বার খুব তাড়াতাড়ি চাই। আমি ওরে এটা বললাম, তুই যা খাইতে চাবি আমি তোরে তাই খাওয়াবো। তো আমার বললো আচ্ছা ঠিক আছে, নাম্বার নেই। তো আমার নাম্বার দিল। নাম্বার দেওয়ার পর আমি প্রথম কল দিলাম। কল দেওয়ার পর বললাম আপনার কণ্ঠটা খুব, ভয়েসটা খুব সুন্দর। তারপর আমার বলতেছে যে আপনি আমাকে আর কোনো সময় কল দিবেন না, কল দিলে আমি কিন্তু নাম্বারটা অফ করে দেবো। তারপর বললাম যে না আপু দেখেন, আপনার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছে হতেছে। তো ও বলতেছে যে আপনার আমি চিনি না, জানি আপনার সাথে আমি কথা বলবো কিসের জন্য। আমি বললাম যে মানুষ তো প্রথম থেকে চেনা পরিচয় হয় না, আস্তে আস্তে পরিচিত হয়। কথা বলতে বলতে আস্তে আস্তে পরিচিত হবো, তারপরে বন্ধুত্ব হইব। তারপর বলে কি যে আপনি বন্ধুত্ব পর্যন্ত চলে গেলেন এই জায়গা থেকে, আপনার আমি চিনি না, জানি না, আপনার ফ্রেন্ড বানায় ফেলেন আমার এটুক সময়ের মধ্যে। তারপর বলে আপনার নাম্বারটা পাইছেন কই থেকে? তো আমি বলতেছি যে আমার নাম্বারটা আমি একজনের কাছ থেকে নিছি, কিন্তু কার কাছ থেকে নিছি আমি নামটা বলতে পারবো না। নামটা আমি বলতে পারবো না, দয়া করে না আপনি নামটা জানতে চাবেন না। ওকে। তারপরে বলা আচ্ছা ঠিক আছে, তা আপনি কি চান আমার কাছে? আপনি ফোন দিবেন না। রেখে দিল। রেখে দেওয়ার পর তৃতীয় দিন আবার দিলাম। আমি বললাম কি আপু কোল্ড ভাবে কথা বলেন, এত উত্তেজিত হয় না, হট হবেন না। সে বলে কি বলেন, তাড়াতাড়ি বলেন, চালু করে বলেন। তো আমি বলতেছি আপু দেখেন, আপনার কিন্তু আমি দেখছি। আপনি আমরা কই দেখছেন? আমি কি আপনি কি নারায়ণগঞ্জে থাকেন? হ্যাঁ থাকি। তারপরে আমার বলতেছে আপনি কি করেন, সত্য করে বলেন তো। তো আমি ওই সংখ্যা বলতেছি আমি তো নারায়ণগঞ্জ তুলারাম কলেজে পড়ি।
আমি সেটা বলতেছি আমি যে স্কুলে পড়ি ওটা আর বলিনি। আপনি কিসে পড়েন? তো বলতেছে আমি তো ক্লাস 7-এ পড়ি। ওই সময় ক্লাস 7-এ পড়তো আর কি। তো কিছুদিন মধ্যে ফ্রেন্ডশিপ হলো, কথাবার্তা বললাম, তারপরে বললাম যে আপনার সাথে আমি মিট করতেছি। বলে না আপনি কোন দিন মিট করবেন? আমি বলতেছি, তো ও বলতেছে যে না আমি তো এখন মিট করতে পারবো না, কিছুদিন পর। তারপর বললাম যে আপনি কোনো শুক্রবার দিন মিট করেন। তো আসলো, কথা বললাম, দেখতে তো ভালোই। আমার ফ্রেন্ডের বললাম যে দোস্ত এরকম হয়েছে, তা পরে আমি কিছুদিন পর আমি বললাম যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ, ফোনে আর কি। তো বলতেছে আপনি কি বলেন এইসব? আমি কি হ্যাঁ। তারপর বলতেছে কিছুদিন পর আপনাকে বলবো, তো পয়লা বৈশাখের দিন। তারপর আমার বলে যায় আই লাভ ইউ টু জান। একটা সময় কি আপনাদের সম্পর্ক হয়ে যায়? হ্যাঁ সম্পর্ক হয়ে যায়। তো হঠাৎ করে একদিন আমরা ডাকতেছে ওদের বাসায়, রাকিব তুমি আসো। আমি বললাম কোথায়? আমাদের বাসায় কেউ নাই, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তো আমি গেলাম। যাওয়ার পর ওর বেডরুমে বসার পরে আমার মনেও ছিল যে আমি এরকম একটা চান্স খুঁজতেছিলাম মনে যে ওর সাথে যদি কিছু করতে পারি তাহলে তো আমারই লাভ। যে এটার মধ্যে কি মজা আমার ফ্রেন্ডে আমার বলছে ডিটেলস। তো আমি বললাম যে এটার মধ্যে কি মজা আমি দেখবো। তো ও আমার বলতেছে, তো আমি কি করলাম আস্তে আস্তে ও আমার ওকে ফাইন ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয়ে গেল। ওকে। তারপর আমার ফ্রেন্ডের কাছে বললাম যে দোস্ত এরকম তোর সাথে আমি করছি। তারপর এটা গেল 2014-এর দিকে একটা ঘটনা আমি বলতেছি, কারণ এই জায়গা থেকে আমার মানে বেশি শুরু আর কি, ওকে, অপরাধ শুরু। আমার ফ্রেন্ডের বললাম দোস্ত চল। এই ফ্রেন্ডটা কে ছিল আপনার, যে ফ্রেন্ডের কথা বারবার আসতেছে? এই ফ্রেন্ডটা ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ও নাম হচ্ছে শাকিল। ও সবসময় আমার সাথেই থাকতো। পেয়েছিলেন কোথায়, যোগাযোগ হয়েছিল কিভাবে? এই নারায়ণগঞ্জে আসার পর থেকে একটু ও আমাদের বাসায় ভাড়া থাকতো। আচ্ছা বলেন। তারপর ওরে বলতেছে যে চল একটা কাজ করি, আবার শিখে যাও। আমি বলি আবার শিখি, এটা আবার কি? বুঝোস না, ফিজিক্যালি করছোস, বুঝোস না, রিলেশন করছোস, ফিজিক্যালি রিলেশন করার লইয়া যাবো। তারপর আমি বললাম না আমি এই জায়গায় যাবো না। ক্লাস 9-এ পড়া অবস্থায় এসব? ক্লাস 9-এ না, কারণ আমি ওই সময় এসএসসি পরীক্ষা দিয়ে ফেলাইছি। 2012-এ এসএসসি পরীক্ষা দিয়ে ফেলাইছি। ওকে। এটা এসএসসি পরীক্ষার পর বলতেছি আর কি আমি। ওকে। তো আমার বলতেছে যে চল যাবো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চল। আমি বললাম যে কত টাকা লাগে দোস্ত? ও বলে যে 1000 টাকা নিয়ে নে। তো গেলাম, ওই জায়গায় যাওয়ার পর ঢুকলাম। তারপর দালালরা বলতেছে ভাই কি লাগবে, আসেন দেখেন কোনটা ভালো লাগে। তো আমার দেখাইতেছে। দেখানোর পর আমি একটা মেয়ে ছিল খুব সুন্দর, ওই মেয়েটাকে দেখে চলে গেল। আমি দালালকে বললাম ঠিক আছে বুঝতে পেরেছি। আপনি ওখানে গিয়ে ধরনের করলাম। এটা কি নিয়মিত যেতেন আপনি ওখানে? হ্যাঁ কন্টিনিউ যেতাম। পয়সা পেতেন কোথায়? পয়সা ও যে আমার পায়া দিত, আর আম্মু কিছু দিত। এটা করে দুলা ভাইয়ের কাছ থেকে যেটা পেতেন ওটা দিয়ে আপনি এইসব কাজ করতেন? হ্যাঁ এটা করতাম। তো দেখা যেত যে এটা করতাম কন্টিনিউ করার পর আমি আমাদের বাসায় একটা মেয়ে ছিল, মেয়ে আসলো, মানে একটা ফ্যামিলিটা অনেক ভালোই আমাদের বাসায় ভাড়া আসলো। তো মেয়েটা মানে দেখতে অনেক সুন্দর। আমি ছাদে উঠতাম বিকেলবেলা আমার বন্ধুর সাথে, ফ্রেন্ডের সাথে আর কি আড্ডা দিতাম। তো দেখতাম ছাদে উঠতো। রমজান মাস 2014-এর কথা এটা। তো রমজান মাস চলতেছে এই মুহূর্তে। আমি বলতেছি তো এই মেয়েটাকে যে কে তুই চিনোস না, ওই দুতলায় ভাড়া আসছে। আমি বলি কি বলস? আমি আবার দুতলা ছাদে দাঁড়ায় রয়েছি, ও আবার ছাদে উঠছে কাপড় নিতে। তো ও আমার বলতেছে যে আমি বলতেছি দোস্ত আমার ওর সাথে আমি রিলেশন করতে চাই, তুই আমার ওর সাথে রিলেশন করে তুই যা খাইতে চাইছিস আমি তোর তাই খাওয়াম। তার বলতেছে না আমি রিলেশন করবো। ও আমার সাথে বলতেছে না, বলতেছি না তুই অন্যটা করিস, আমি করি। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তুই আমি যা খাইতে যাবো তা খাওয়াবি তো? হ্যাঁ তাই খাওয়াম, যা চাবি তোরে তাই দিম। তো একদিন সুযোগ আসলো, তো মেয়ের আন্টি ওই জায়গায় আবার আমাদের বাসায় ভাড়া থাকতো। মেয়ের একটা ফুফাতো ভাই ছিল, তোর আবার জন্মদিন। তো রমজান মাসি ওই ইতে আমাকে বললো যে রাকিব তুমি আসো, কারণ আমি তো বাড়িওয়ালার ছেলে, আমার একটু আবার অন্য চোখে দেখতো। রাকিব তুমি আসো, এই জায়গায় আমার ছেলের জন্মদিন, তুমি একটু আসো। তারপর আমার আম্মুকে বললো আপা আপনিও একটু আসেন। তো গেলাম, সন্ধ্যার পর ইফতারি করার পর গেলাম ওদের ঘরে। যাওয়ার পর দেখি আমার মামাতো বোন খুব সুন্দর করে সাজছে। সাজার পর আমার ফ্রেন্ডে দেখতেছি ওর সাথে কথা বলতে চাইতেছে। আমি বলতেছি যে দেখ তুই যাইস না, আমি কথা বলবো। তো ও বললো কি যে মা আচ্ছা ঠিক আছে যা। তারপর মেয়েটার সাথে আমার রিলেশন হয়ে যায়। রিলেশন হওয়ার পর এক মুহূর্তে ও ছাদে উঠার পর সন্ধ্যার সময় ওরা আমি উঠতে বলি, ও উঠে। তারপর ছাদের মধ্যে যে গেটটা থাকে ওই গেটটা আমি আটকাই দেই। আমার ফ্রেন্ড আবার ছাদের ওই যে সিঁড়ি কোণার মধ্যে যে ঘরটা আছে না ওটার মধ্যে ছিল, আবার
ইয়া ছিল আর কি, ফাঁকা ছিল, ওইটা দিয়ে আর কি ও সবকিছু দেখছে। তো আমার সাথে চ্যালেঞ্জ। এটা কি মানে আপনাদের প্ল্যান ছিল যে ও ওখানে লুকিয়ে থাকবে, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার একটা বেট হয়েছে। ওকে, সো আপনারা বাজি ধরে শেষ পর্যন্ত এই কাজটা করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বাজি ধরে করলাম। করার পর আমার আম্মু আবার ওই সময় আমার বলতেছে কিছুদিন পরে আর কি যে তুই তো কলেজে ভর্তি হয়ে যা, রেজাল্ট তো মোটামুটি ভালোই হয়েছে, কলেজে ভর্তি হয়ে যা, আমি তোর ভর্তি করে দিই। তারপর বললাম যে না আম্মু, আমি লেখাপড়া আর করবো না। কেন? ভালো লাগে না। তো আমার বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি কলেজে যাইতে পারি, আমি কলেজে ভর্তি হবো, কিন্তু আমার একটা জিনিস তোমার কাছ থেকে আমি চাইতেছি, তুমি যে আমার দাও তাহলে আমি যেতে পারি কলেজে ভর্তি হবো। আপনার ওই ভাইটার কি অবস্থা ওই সময়টাতে? ওই সময় ও মনে করেন ওই যে বাচ্চায় ভাত দেই, খায়, খাওয়ার পর মনে করেন বারবার বাচ্চায় উত্তেজিত করে, আর অপরিচিত মানুষ দেখলে আসলে মারতো মানুষকে ধরে। ও সারাদিন বাড়ির মধ্যে থাকতো? হ্যাঁ, একটা রুমের মধ্যে মানে আটকে রাখতাম আর কি, একটা রুমের ভিতরে ওকে আটকে রাখতেন সারাদিন? আটকে রাখতাম সারাদিন। তো আম্মুরে বলতেছি, ওকে ছোটবেলা থেকে জন্মের পর থেকে এরকম ছিল নাকি ওকে কোনো কারণে? আমি যা শুনতে পাইছি যে ও জন্মের পর থেকে ও ভালোই ছিল। তো ওর বয়সটা যে সংখ্যা 8 মাস, এই সংখ্যা কাজের মেয়ে ছিল। তো কাজের মেয়ে আর কি, কাজের মেয়ে কুলে দিছিল, লইছিল নিয়ে আর কি দুলতেছিল। তো কি করলো, কাজের মেয়ে নাকি মানে কুল থেকে ফালাই দিল ফ্লোরে। তারপর থেকে নাকি এরকম যে আপনার 3 থেকে 4 বছর হলো মানে একটু কথা বলতে পারে, ওই সংখ্যা কথা বলতে পারে না, উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা নানান কিছু করে। মানে ওই ফেলে দেওয়ার পর থেকে এই ধরনের প্রবলেমটা দেখা দিচ্ছে আর কি। ঠিক আছে, বলেন তারপর। তারপর আমার আম্মুরে বললাম তোমার কাছে আমার একটা আবদার আছে, তুমি যদি দাও তাহলে আমি যাবো। তো বললাম যে কি আবদার? আমার একটা বাইক কিনা দিতে হইব। আমি এটা বললাম আমার আম্মু। তাই আমার আম্মু বললো যে না, আমি তোর বাইক দিতে পারবো না। কেন? বাইক অ্যাক্সিডেন্ট হয়। ততদিনে আপনাদের জমির ব্যাপারটা কি হয়েছে? জমির ব্যাপারটা ওই যে আমার মামা এমনি বলতেছে, কিছু হয়নি, ওই বলতেই আছে। ও অলরেডি আমার আম্মু বিশ্বাস করে নিতেছে না, এক সময় তো দিবই। এটাই মানে টাকা ততদিনে উনি খেয়ে ফেলেছে বা খেয়ে ফেলেছে। আর তার পরবর্তীতে আমি জানতে পারি যে এটা ফেক্ট, কাগজটা হলো ফেক্ট, এটার মধ্যে জমি ছিল না, অন্য মানুষের জমি দেখায় আর কি করছে। ওকে ঠিক আছে, বলেন আগান। তারপর আমার আম্মু বলতেছে যে তুই বাইক চাইতেছিস, আমি তোর বাইক দিতে পারবো, বাইক ছাড়া তুই যা চাবি আমি তোর তাই দিব। আমি কি না, আমার বাইক ছাড়া আমার চাওয়ার মতন কোনো কিছু, কারণ আমার বাইকটাই আমার অনেক ভালো লাগে, বাইকের প্রতি আমার ইন্টারেস্ট। তারপর আমার আম্মু বলতেছে না, আমি বাইক দিবই না, কোনোভাবেই না। তো আমার বলতেছে ফ্রেন্ডেরা যে তোর আম্মু তোর বাইক দে না, দেখ তোর আম্মু কত টাকা পয়সা তোর আব্বু রেখে গেছে, তোর আম্মু থেকে একটা বাইক চাইতেছো সাধারণ, তোর আম্মু দিতেছে না। আমার ফ্রেন্ডেরা আমার বলতেছে। তো আমিও ভাবলাম আসলে তো আমার আম্মু আমার বাইক দিতেছে না, আমার বোনদেরকে যা চাইতেছে তাই দিতেছে, টাকা পয়সা চাইতেছে তাই দিতেছে, আমি মাত্র সাধারণ একটা বাইক চাইলাম, আমার একটা বাইক কিনা দিতেছে না। তা আমি কলেজে ভর্তি হবো কিসের জন্য? আমি করতাম স্কুল কলেজে ভর্তি না হইয়া, কলেজ ভর্তি হওয়ার ফিস নিয়ে দেখা গেল যে আপনার ইয়াবা, ওই যে শাকিল বললাম, ও আবার ইয়াবা সেবন করতো। তো আমাকে বলতেছে দোস্ত, তোর মনে যা কষ্ট আছে তুই সব ভুলে যাবি। আমাকে কিভাবে? বলে যে এই যে এটা দেখছোস, আমার দেখাইতেছে, আমি বললাম যে এটা কি? এটা নাম ইয়াবা। আমাকে এটা তোর ট্যাবলেট একটা লাল। তোর বলবো যে এটা কি ব্যথার ট্যাবলেট? আমি বলতেছি কি না, এটা ইয়াবা, এটা খাইলে মানুষের ঘুম হয় না, মনে আনন্দ জাগে, সবকিছু ভুলে যায়। আমি কি তাই নাকি? খাও, তুই একটা খাইয়া দেখ। তো খাইলাম, খাওয়ার পর মনে করেন যে আসলে তো দেখি যে রাত্রে ঘুমে ধরে না, মানে বিভিন্ন ধরনের ফিলিংস জাগে। তো খেলাম, খাওয়ার পর গেলাম, তারপরে ফ্রেন্ডেরা বললো যে তোর আম্মুর সামনে এগুলা খাই যাবি, উল্টা পাল্টা করবি, দেখবি তোর আম্মু এমনিতেই বাইক কিনা দিচ্ছে, আমাকে এটা বলতো। ওকে। তো আমি ফ্রেন্ডের কথা মতো যেতাম বাড়িতে, এরকম মাতাল হইয়া। তারপর আমার আম্মু বলতাম, আম্মু তুমি বাইক কিনা দিবা নাকি দিবা বলো, আমি তোমার একটা মাত্র ছেলে, আমার যে বড় ভাই আছে এটা তো নাই বললেই চলে, থাইকেও নাই, আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমার দিবা না, এটা কোনো হইলো? আমার আব্বু এত কিছু রেখে গেছে। আম্মু বলতেছে না, আমি তো দিব না, না না ওই। তা আমি ঠিক আছে, তুমি তো দিবা না বলছো, আচ্ছা। তো আমি আরো জিত করলাম। তারপরে আমি ইয়াবার তো কন্টিনিউ নিতেছি, প্লাস মনে করেন আপনার ঘুমের ট্যাবলেট খেয়া মানে পড়ে থাকতেছি। তো আমার আম্মু মানে বুঝতেছে না যে ব্যাপারটা কি, ও হঠাৎ করে এরকম করতেছে কেন, ও তো রুমের মধ্যে এত সময় ঘুমায় না, এত টাইম। মানে এমন হয়েছে কি বিয়া ভাই, যে 10টা ট্যাবলেট খাইছিলাম, আপনার ঘুমাইছি সকাল 10টায়, এরপরের দিন রাত্রে 12টা বাজে ঘুম ভাঙছে, কেউ আমার ডাকাটাকি করেনি। ইয়াবা খেলে তো ঘুম হয় না, আমি যতদূর জানি। না, ওই সময় ইয়াবা আমি খেয়ে নাই, তাহলে মানে ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। ঘুমের ট্যাবলেট? হ্যাঁ। তো আমি ওই সময় ঘুমাইতেছি, আমার আম্মু বলে যে ওরে দেখা যায় না, তো আমার কাজের মেয়েকে পাঠাইলো রুমে যে ওরে জায়গা লইয়া, নাস্তা মাস্তা করে নেই, রাত্রে খাবার খায় নেই, 2-3 দিন ধরে খায় না। ওর কি হয়েছে, ওর সম্বন্ধে কিছু জানি না, হয়তো আমার সাথে করছে, রাগ করছে, ওরে নিয়ে আয়। তো আমি
আমি তো আর কিছু বলতেছি না, আমি ঘুমাই রয়েছি। তারপর আমার ডাকে কই কি রাকিব ভাইয়া উঠেন উঠেন, কাজের মেয়ে বলতেছে। তো আমি বলতেছি আমি তো আর, আমার তো কোনো হুশই নেই, ঘুমই ভাঙে না। তারপর আমার আম্মু গেল কয় কি রাকিব ভাইয়ের দেখতেছি যে অজ্ঞানের মতন হইয়া পইরা রইছে, শ্বাসও ঠিক মতন ফালায় না। তারপর আমার আম্মু বলে কি করছে এইসব। তারপর আমার আম্মু গেল, আমার আম্মু দেখে বুকের মধ্যে দিয়া যে শ্বাস ফালাই দিয়েছি ঠিক আছে, কিন্তু হাত পা লাড়াচড়া করতেছি না। তো আমার আম্মু কি কোনো চোখের মধ্যে পানি ছিটা দিল, তাতেও ঘুম ভাঙে না। তারপরে মানে শুধু একটা বাইকের জন্য এসব করছে? হ্যাঁ হ্যাঁ। তারপর ডাক্তার আনলো, ডাক্তারে বলছে যে হয়তো ঘুমের ট্যাবলেট মনের খাইছে এই জন্য এরকম, তো আস্তে আস্তে জ্ঞান ফিরে যাইব, সমস্যা নেই, ঘুম ভাঙলেই ঠিক হয়ে যাব। তো ডাক্তার যাওয়ার পরে ডাক্তার চলে গেল। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো 9টার দিকে। আমার বললো কিরে কি খেয়েছিলে? আমি কি তোমার এইসব দেখার দরকার আছে? আমি কি তোমার ছেলে? আমি তো তোমার ছেলে না। আমি যদি তোমার ছেলে হইতাম তুমি অবশ্যই আমি যা চাইছি তুমি আমার আবদারটা পূর্ণ করতাম, আমার দিতা। তোমার তো সামান্য একটা জিনিস চাইছি আর তুমি আমার দিলা না। তোমার আমার আম্মু বললা ডাকতো ঘৃণা আসতেছে। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি মার সঙ্গে কথা বলেন? হ্যাঁ, রাব্বিউক করলাম আমার আম্মুর সাথে, মানে একটু গালিগালাজ করলাম, রাগারাগি করলাম। তারপর এই মুহূর্তে আমার আম্মু কি করলো, আমাকে তো আগেই টর্চার করতো। আমার আম্মু মানে লাঠি নিয়ে আমার টর্চার করতেছে। এই মুহূর্তে লাঠিটা ধরে আমি কি করলাম, উল্টা আমার আম্মুরে লাঠি দিয়ে টর্চার করা শুরু করলাম। 5 minutes ব্রেক। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM উইথ। আমার ফ্রেন্ডের বললাম যে দোস্ত এরকম এরকম আমি তো এই করছি। তারপর বলছি যে এর লেগে তুই তোর মার শরীরে হাত তুলবি, টর্চার করবি? তুই তো মানুষ না, তুই তো একটা পশু, পশুর চাইতে বদল। তারপর আমি বলতেছি দোস্ত তুই ঠিকই বলছিস, আমি পশু হয়ে গেছি। সামান্য একটা বাইকের জন্য আমার আম্মুর গায়ে আমি হাত তুললাম। তারপর আম্মু আমার মামাকে এটা আবার জানাইল। আমার মামা বলতেছে যে এরকম ছেলে রাখার দরকার নাই, তোর ছেলের তেজ্য পুত্র করে দে। কে বলছে এটা? আমার মামা। ওকে। তো আমার মামার কথা মতন বলতেছে তুই এই বাসায় আর ঢুকবি না, তুই বাসায় আসবি না। কে বলছে এটা? আমার আম্মু। তুই আমার ছেলে না, তোর আমি তেজ্য পুত্র করলাম। তো আমি কি করলাম, আমি কিছু দিনের জন্য সিলেট চলে গেলাম। ওকে। মানে ঘরের আলমারিতে কিছু টাকা ছিল, চুরি করলেন? চুরি করলাম, মানে আপনার 25,000 টাকা। তো ওই জায়গায় চলে গেলাম। সিলেটে কোথায় গেলেন? সিলেটের শাহজালাল মাজার। কার বুদ্ধিতে? একাই, মানে ওই জায়গাটা মানে অনেক ভালো, ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে শুনি ওই জায়গা নাকি দেখতে অনেক সুন্দর, চা বাগান আছে, ঝর্ণা আছে। চলে গেলাম। তো ওইটা গেলাম, হোটেল নিলাম, হোটেলে থাকলাম। তারপর ওই জায়গায় হোটেল নেওয়ার পর আমাকে আবার বলতেছে হোটেলের স্টাফ বয় যে ভাইয়া কিছু লাগলে বললেন, ভালো জিনিস আছে। আমাকে ভালো জিনিস আছে মানে সে বলতেছে আপনি যা চান তাই এনে দেব। আমি বলতেছি যে আপনার কথা আমি ঠিক অ্যাকচুয়ালি বুঝতেছি না, আপনি আমার বুঝিয়ে বলুন। তো বলতেছে যে জায়গায় সবই আছে, মেলি ব্যাপার আর কি। আমি কই কি যে আছে? কিন্তু হ্যাঁ আছে। আমি কই কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু দেখাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তা আপনি আমার সাথে আসেন। তো গেলাম, যাওয়ার পর আমার দেখাইলো, মেয়ে দেখে ভালো লাগলো। তারপর ওই জায়গায় আবার ফিজিক্যালি হলো। মানে আপনি মাজারে গেছেন পুণ্যের জন্য, আলটিমেটলি আপনি গিয়ে ওইখানে আকাম করলেন, তাই তো? হ্যাঁ। ওকে। তো করার পর 1 সপ্তাহ থাইকা মানে জাফলং গেছিলাম, জাফলংয়ে গেলাম, শ্রীমঙ্গল গেলাম। 1 সপ্তাহ পর আবার বাসায় আসি নাই অ্যাকচুয়ালি, মানে আমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের কল দিলাম আইসা যে দোস্ত আমি তো ওই জায়গা থেকে আইসা পড়ছি সিলেট থেকে, তুই আমার সাথে একটু দেখা কর। তো আসলো, তো ওর সাথে আমি দেখা করলাম। দেখা করার পর বললো যে এখন কই যাবি, তোর আম্মু তো এই বলতেছে। আমি বলি যে আম্মুর কোনো রিয়াকশন দেখছিস যে আমারে চাই বা আমার জন্য পাগল হয়ে গেছে, আমার জন্য কাঁদে বা এই সব কিছু? না, খুব নর্মাল। আমি কি বলস? আমার আম্মু আমার কথা কিছুই বলে না, যে না। বলার পর আমি মামাকে কল দিলাম। মামাকে কল দিয়ে বলতেছি মামা যা করছে আমি ভুল করে ফেলাইছি, এখন আমি বাড়িতে যেতে চাই। আমার মামা বললো যে তুই যা ভুল করছো এটা কোনো মাপ নেই, এটা মাপ করার কিছু নেই। এবার আমার কাছে বললে কোনো লাভ না, তুই তোর আম্মুর কাছে যাই বল। আমি আম্মুর কাছে গেলাম, আমরা বললাম আম্মু বাসায় গেলাম। তার বললাম এই তুই এই বাসায় আসছিস কে? তুই তো আমার ছেলে না, তুই এই জায়গায় আসলি কেন? তো আমি বললাম যে আম্মু যাই করছি অপরাধ করে বলেছি, আম্মু আমার তুমি ক্ষমা করো। তুমি যে আমার ক্ষমা না করো কে ক্ষমা করবো বলো? তো আমার আম্মু বললো না আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি বললাম আম্মু ক্ষমা করা হইল মানুষের মহত্ব, তুমি আমার ক্ষমা করে দাও, তোমার ছেলেই তো আমি নাকি, তোমার পেটের ছেলে না, তুমি আমার ক্ষমা করবা না? ভুল তো মানুষই করে, মানুষ মাত্রই ভুল, যদি ভুলটা আমি সংশোধন করে নিতে পারি। তারপর বললো আচ্ছা ঠিক আছে, আমি তোর মাফ করে দিলাম, করিস না, মনে কিছু করিস না, তোর মাফ করে দিলাম। তোর শিক্ষা দেওয়ার লেগে কেমন করলাম যে তুই বাইরে থেকে দেখ মা ছাড়া কেমন লাগে, ঠিক আছে? তখন মা ছাড়া দুনিয়াতে কেউ নেই। আমি তারপর বললাম হ্যাঁ আম্মু তুমি ঠিকই বলছো। তো বাড়িতে আসলাম ভালো। তো হঠাৎ করে আমার ভাইটা অনেক উত্তেজিত হয়ে গেল, মানে আমার নর্মাল ভাইটা আর কি, বড় ভাই। তো আমার ভাইটা মানুষকে মানে মানুষ দেখলেই মারে, কিন্তু আমার আম্মুকে মারে না,
মানে যদি আমিও যেতাম মানে ভিতরে, তো কি করতো সবার উপরে টর্চার করতো। তো এমন সময় কি করলো, ঘরের ভিতরে বন্দি করে রাখতে রাখতে, তো ওই সময় কি করলো, ঘরের দরজায় নক করতেছে, মানে থাই ক্লাস বাইরে বাইঙ্গে হলাই যাচ্ছে, মানে অনেক। ওকে সারাদিন আপনারা ওইভাবেই রাখতেন? হ্যাঁ, ওইভাবে দিন রাত 24 ঘন্টা ওইভাবেই রাখতেন? হ্যাঁ, কারণ খাবার কে দিত? খাবার টাবার ওই দেখা যেত যে আমি দিতাম, আমার আম্মু দিত, দিয়ে আসতো। ও বাথরুম টাথরুম কি ঘরের মধ্যে? ওই ওয়াশরুম, মানে এই সবকিছু ভিতরে, রুমের ভিতরে। ও কি এগুলো বুঝতো যে এটা ওয়াশরুম, এখানে ওয়াশরুম? হ্যাঁ, এটা বুঝতো। মানে ও কি বুঝতো আমি বলতেছি, ও মনে করেন নিজের খাওয়া দাওয়াটা বুঝতো, আর মনে করেন যে ঘুমানোটা বুঝতো, আর মনে করেন যে বাথরুম টয়লেট মানে ওয়াশরুম এইসব বুঝতো আর কি, কিন্তু অন্য কিছু বুঝতো না। ঘরে সবসময় তালা মেরে রাখতেন? বাইরে নিয়ে যেতেন না কখনো? না, বাইরে নিয়ে যেতাম। কেন নেন নেই? কারণ অনেক উত্তেজিত হয়ে যায় বাইরে গেলে বাঞ্চু করে, পরিচিত মানুষকে দেখলে মারে, এই জন্য আর কি নিয়ে যায়নি। এই জন্য কখনো ডাক্তার দেখেছেন? ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বললো যে এটা আর ভালো হওয়ার সময় নেই, এটা হয়তো শৈশবকালে যদি ট্রিটমেন্ট করা হতো ভালো হতো। তো ওই সময় আমার আম্মু ট্রিটমেন্ট করে না, আমার আব্বু। মানে এটা আর কোনোভাবেই ভালো হবে না? হ্যাঁ, তো আপনার মানসিক স্বাস্থ্য হাসপাতাল আছে পাবনাতে, আপনারা ওখানে চেষ্টা করতে পারতেন। ওইখানে নিয়ে যায় নাই, জাস্ট একটা ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে না, এখন আর সম্ভব না। তো আমার আম্মু আর কেয়ার করে না। পরিবারের বাবা যখন বেঁচে ছিল তখন কি করতো? ওনার দিকে টেক কেয়ার করতো আপনার এই বড় ভাইটার দিকে, নাকি কেউই তেমন কোনো অ্যাটেনশন দিত না? তেমন কোনো অ্যাটেনশন দিত না, কারণ বেশিরভাগ দেখা যেত আমার আম্মু আমার দুই বোনকে নিয়ে বিজি থাকতো। তো আমার আব্বু আমাকে অনেক ভালোবাসতো, আব্বু ওইদিকে টেক কেয়ার করতো না। তো ও বেশি উত্তেজিত হয়ে গেছে। তো উত্তেজিত হওয়ার পর আমি বলতেছি, আম্মু ওরে নিয়ে তো আর পারি না, ওরে পাবনা দিয়ে দাও। তো আমার আব্বু বলতেছে যে না, ওরে পাবনা দিয়ে লাভ নাই, পাবনা তো মনে কর যে ভালোভাবে টেক কেয়ার করে না সবাই, আর ওই জায়গায় ফালাইয়া রাখে, যেমন আছে এমনিতেই থাক। তো আমি বলতেছি যে না, মানুষের অসুবিধা হয়, পাশের ভাড়াটিয়ারা থাকতে পারে না ঠিক মতন, ভাড়াটিয়ারা আসলে চিল্লাচিল্লি শুলে আবার চলে যায়, উত্তেজিত হয়ে যায়, ভাঙে, মানে কত কিছু করে, চিল্লাফাল্লা করে, আর বিশ্রী গালিগালাজ করে, ল্যাঙ্গুয়েজ মানে অনেক খারাপ করে। তো দেখা যাচ্ছে তো অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ করে, মানুষের সাথে কথা বলে, মানুষ একটা কিছু দিল চালানা দিয়া, ওই জিনিসটা যদি ওর ভালো না লাগে তাহলে কি করে, ওই চেহারার মধ্যে মারে, আর উত্তেজিত হয়ে নানান ভাবে মানে খারাপ বিহেভ করতে থাকে, লোকের সাথে খারাপ বিহেভ করতে থাকে। ওরে নিয়ে টেনশনে পড়ে গেলাম। তো এমনি যাইতেছে, দিন গেল কতদিন, যাওয়ার পর আমি একটা ফ্রেন্ড। আপনি কি ওই সময়টাতে কলেজে ভর্তি হলেন নাকি ওরকমই আছেন? না, ভর্তি হইনি। বাইকও কিনে দেয়নি, আপনি ভর্তিও হননি? বাইক কিনে দেওয়া হয় নাই, আমার ভর্তি হয় নাই। তারপর আমার এক ফ্রেন্ডে বললো, তুই বন্ধু একটা কাজ কর, তোর আম্মু বাইক কিনে দিব না, তোর তো বাইকের খুব শখ, তোর একটা কাজ কর, তুই একটা জব কর। তো আমি বলতেছি, আমি এসএসসি পাস করছি, এখন তোর এই সার্টিফিকেট আমার হাতে আসে নাই, জাস্ট মার্কশিটটা আসছে, ওটা দেখে আমার কি জব দিবি? এসএসসি পাশে তো বর্তমানে কোনো জব পাওয়া যায় না বলো। তারপর বলতেছে না, ওইখানে ভালো একটা আছে, স্পিনিং মিল আছে, তুই ওইখানে যা, হয়তো ভালো একটা পোস্টে চাকরি দিতে পারবি, করতে পারবি। তো আমি গেলাম, তুই অ্যাপ্লাই কর, দেখ হলেও হইতে পারে। তো আমি গেলাম, যাওয়ার পর জবের জন্য যাওয়ার পর কি বললো যে তুমি কোন জায়গা থেকে আসছো? তা আমি যে স্থায়ী ওইটা আর বলি নাই, নারায়ণগঞ্জে আর কি স্পিনিং মিলটা। তো আমার বললো যে তুমি কোন জায়গা থেকে আসছো? আমি বললাম যে ময়মনসিংহ থেকে। তোমার নাম কি? যে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ কোন জায়গা থেকে? বললাম ই থেকে, নারায়ণগঞ্জ থেকে। এই জায়গায় আমার খুবই পাশা ছিল, যে থেকে দিচ্ছি, এই কথা বললাম। সত্যটা আর কি বলিনি, কারণ স্থায়ী মানুষ আবার কাজে নেয় না, জবে নেয় না। তো তারপর আমার বলতেছে যে তুমি কি জব করতে পারবা? তোমার তো দেখে মনে হইতেছে না যে জব করতে পারবা, কারণ আমি কেপি ভাই ওই সময় দেখতে ফর্সা ছিলাম, আর মনে করেন যে স্বাস্থ্য বডি ফিটনেস অনেক ভালো ছিল। তো আমার দেখে বলতেছে, তুমি তো দেখে মনে হইতা না যে তুমি শ্রম দিতে পারবা, পরিশ্রম করতে পারবা, তোমার পক্ষে জব করা সম্ভব না, চলে যাও। তারপর আমি বলতেছি যে স্যার দেখেন, আমার তো জবটা খুব দরকার, দরিদ্র ফ্যামিলির ছেলে আমি আর কি, একটু ফলস বললাম, বানায় বললাম। তো আমার বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জেমস স্যারের সাথে কথা বল। তো গেলাম, যাওয়ার পর জিজ্ঞাসা করলো, সবকিছু বললাম যে এসএসসি পাশে তুমি কি চাকরি করবা, এই নিম্নতম লেখাপড়ায় তো কিছুই করা যায় না। আমি বললাম যে ছোটখাটো আমার একটা পোস্টেই দেন, সমস্যা নেই। তো বললো যে তুমি সুপারভাইজার পোস্টে তোমার আমি দিতে পারি, তোমার স্যালারি হবে 8,500 টাকা, আর তোমার মনে করো ওভার টাইম নাই, শুক্রবার দিন, ওকে, এক সপ্তাহ নাইট, এক সপ্তাহ ডে। তো আমি বলতেছি স্যার আর একটু স্যালারিটা আর একটু বৃদ্ধি হলে ভালো হতো না? না, নতুন অবস্থা এরকমই, আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা হলে স্যালারি তোমার বেড়ে যাবে। তো বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ই করো, কাজে জয়েন করো 1 তারিখ থেকে। এটা আপনার 2014 এপ্রিলের ঘটনা। তো আমি গেছি, তুমি মে মাসের 1 তারিখ থেকে জয়েন করো। ওকে। তো আমি গেলাম, জয়েন করলাম,
হ্যাঁ জব করতেছি, ভালোই লাগে, মাসের স্যালারি পাই, দেখা যায় যে 8,500 টাকা পাই, দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে উড়াই দিই। আচ্ছা, মানে ইয়াবা খেয়া, বাংলা মদ, বিয়ার এইসব খেয়া উড়াই দিই আড্ডা ফাড্ডা দিয়া। পরে একবার মনে মনে চিন্তা করলাম, না এইভাবে তো আমার বাইক কিনে হইব না, টাকাটা আমার জমাই দিব, টাকাটা একটা খাতে আমার রাখতে হইব, নাহলে আমার টাকা খরচ হয়ে যাবে, বাইক কিনতে পারবো না। এর জন্য আমি একটা অ্যাকাউন্ট খুললাম, তো অ্যাকাউন্টে টাকা জমাইতেছি, প্রতি মাসে 8,000 টাকা থেকে 3,000 টাকা মনে করেন নিজের পকেট খরচ, আর 5,000 টাকা করে জমাইতেছি বাইকের জন্য। হ্যাঁ বাইকের জন্য। আমি বলতেছি, আমি শুনছি এটুকু যে ওয়ালটন বাইক নাকি কিস্তিতে দেয়। ওকে, তো আমি শুনছি হয়তো বা 50% আমি পেড করি, আর একটা ওইটা হয়তো কিস্তিতে নিতে পারেন। তো আমি কি করলাম, আমি প্রায় 1 বছর জব করলাম। 1 বছর জব করার পরে আমার প্রায় 55,000 টাকার মতন হইলো। ওকে ওকে। আমার এক ফ্রেন্ড বলতেছে, টাকা তো জমাইছিস কিছু? আমি হ্যাঁ কিছু তো জমাইছি, তো আমি তো বাইক কিনতে চাই। তো আমার বলতেছে, ঠিক আছে তুই একটা কাজ কর, আমার সাথে চল, আমার পরিচিত এক রিলেটিভের বাইকের শোরুম আছে ওয়েলটনের, অন্য কোনো বাইক তো কিস্তিতে দেয় না, তুই তোর ওয়েলটনই কিনতে দিবি। তারপর গেলাম শোরুমে, যাওয়ার পর মানে টাকা পেড করলাম। তারপর 12 মাসে কিস্তিতে আমি একটা বাইক নিলাম, 125 সিসি কৃষক। নেওয়ার পর চালাইতেছি, কাগজপত্র করিনি, চালাইতেছি, ভালো কথা, জব করতেছি। তারপর আমার আম্মু বাসা থেকে চাপ দিতেছে যে তুই চাকরি বাকরি করস, জব করস, তোর স্যালারি টাকা পাই, তুই কি করস? তা আমি বললাম যে আম্মু ওই যে দেখো, ওই যে বাইক কিনছি, আর ওই বাইকের মানে টাকা আর কি আমি আস্তে আস্তে পেড করতেছি। তারপর আমার আম্মু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই, খারাপ তো কিছু করস না, ভালোই করস। তো বাইকের টাকা পরিশোধ হয়ে যাওয়ার পর আম্মু আর কি বলতেছে যে এখন যা জব করস, তুই একটা কাজ করিস, ওই টাকাগুলা আমার দিস প্রতি মাসে কিছু কিছু করে। আমি কই কি তুমি টাকা দিয়ে কি করবো, তুমি বাড়ি ভাড়া যা পাও তা দিয়েই তো তোমার চলে যায়, তারপর আমাকে দিস, আমার লাগে না? তো আচ্ছা ঠিক আছে, তো দিতেছি আম্মুরে কিছু কিছু করে আমার স্যালারি থেকে। তো এমন সময় ও দেখি গিয়ে আরো উত্তেজিত হয়ে গেছে, আমার বড় ভাইটা খুবই উত্তেজিত হয়ে গেছে, মানে কোনো কিছুই মানে না। দিন যাচ্ছে আর খারাপ অবস্থা হচ্ছে। হ্যাঁ খারাপ অবস্থা হচ্ছে, অবস্থার অবনতি হচ্ছে আর কি, অবনতি। ওরে দেখা যেতেছে পায়ে শিকল লাগায় রাখতে হয়েছে, লাশ পর্যায়ে শিকল লাগায় তালা দিয়ে রাখতে হয়েছে। ও এতই উত্তেজিত হয়ে যেত, বাদ দিতাম, বাদ দেওয়ার সময় হাত খুলতাম না, কারণ হাত খুললেই সবার মায়ের দূর করতো সবার উপর। তো দেখা যেত যে আমার আম্মু ভাত খাওয়াই দিত, হাতে তুললে আমার আম্মু ওরে নিয়ে ভাত খাওয়াই দিত। আর যে সময় টয়লেটে যেত, ওয়াশরুমে যেত, আমার আম্মু দিয়েই তো হাত পা খুললা, আবার ওয়াশরুম থেকে আসলে আবার তালা লাগাই দিত, এরকম ছিল। তো এরকম করতে করতে দেখা যেত যে আমি অনেক সময় কি করতাম, যদি কোনো কিছু না সহ্য করতে পারতাম, রাত্রের 12টা 1টার দিকে হাওমাও করে কেঁদে উঠতো, ওই সময় আমি কি করতাম, রুমে যাইয়া ওরে মানে লাঠি দিয়ে টর্চার করতাম, মানে অমানসিক ভাবে, মানে একটা মানুষের মনে হয় এমন ভাবে পিটা না। আপনি পিটাতেন ওকে? ওকে পিটাতাম। কেন পিটাতেন? ওই যে উত্তেজিত হয়ে যেত, এই জন্য। পিটানোর পরেও কি করতো? ও চুপ করে থাকতো, মানে মায়ের অনেক ভয় পেত আর কি, মায়েরকে অনেক ভয় পেত, মানে হাতে লাঠি দেখলে চুপচাপ হয়ে যেত। তো এরকম ওরে শুধু টর্চার করি। তারপর পাশের ফ্ল্যাটের লোকেরা বলে, বারাটিয়ারা, যে তোমার বাইরে তুমি এভাবে মারো কেন, কেউ কারো আপন ভাইকে কেউ এইভাবে মারে, তুমি এভাবে ওরে টর্চার করো কেন? হ্যাঁ ভালো লাগে না, ওরে পাগলা কারো তো নিয়ে দিয়ে আসো পাবনায়, সমস্যা কি? তারপর বলে, আমি তো বলছি আমার আম্মু তো নিয়ে যায় না। তারপর দেখা যায়, তারপর আমার আম্মুর সাথে আমি একটা চুক্তি করি, মানে ডিল করি আর কি। কিভাবে ডিল করেন? কি ডিল করেন? আমি বলতেছি, আম্মু ও তো খুব উত্তেজিত হয়ে যেতেছে, ওর জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার। কি ব্যবস্থা? ওরে মেয়েরা ফেলবো, আমি নিজে বলতেছি, ওরে মেয়েরা ফেলবো, আর আমার এইসব আর ভালো লাগে না। তো আমার আম্মু বলতেছে, কি বলস তুই এইসব? আমি কি না, এরকম আমার ভালো লাগে না, মানুষে কি বলে, মানে বাড়ির কিরকম একটা মানুষও ভাড়াটিও থাকে না, আইসা তুমি কি করবা? ওরে নিয়ে আর পারতেছি না, আমি ওরে মেয়ে হলাম। তারপর বলি, না আমার দরকার নেই, তুই ওরে ঘুমের ট্যাবলেট খাওয়া ঘুম পাড়ায় রাখ। আমি বললাম, এইভাবে তুমি কতদিনের? ও তো ঘুম ভাঙলে উত্তেজিত হইবই, কতদিনের পেপার ওরা আমি শেষ করে দিই, এর চেয়ে বেশি ভালো, আমার এই আর ভালো লাগে না। তারপর আমার আম্মু রাজি হয় না, তারপর অনেক কষ্টে কইরা আমি রাজি করালাম। আমার আম্মুরে বললাম যে লাঠি তো মারা সম্ভব না, শ্বাসুট করে মারা সম্ভব না। পরে প্রথম আপনার কি বলবো গে মেয়ে ভাই, বলতে খুব খারাপ লাগতেছে, মানে আমি জানি না ওই সময় আমার ভিতরে কি হয়েছিল, আমি নিজেও জানি না, মানে আমি এত অমানুষ হয়ে গেছিলাম, মানে আমি নিজেও বলতে পারতেছিলাম না। আপনি অমানুষ হয়েছেন, আপনি ভুল করেছেন, জীবনে ভয়াবহ ভুল করেছেন, অপরাধ করেছেন বলে আজকে আপনি জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে। এতক্ষণ পর্যন্ত যারা এই গল্পটা শুনেছেন, যারা ওর কনফারেন্স গুলো শুনেছেন, তাদেরকে শুধু একটা কথাই বলবো, একটা বিশেষ ঘটনার জন্য আজকে আমি ওকে আনসেন্সর্ডে জায়গা দিয়েছি। অনলি ওয়ান
রিজন। আগাগোড়া ও যা বলেছে সেটা বিশ্বাসযোগ্য হোক অবিশ্বাসযোগ্য হোক আমার কিচ্ছু যায় আসে না, বিকজ যে ঘটনা ও ঘটিয়েছে বা যে ঘটনা ও এবং ওর মা মিলে ঘটিয়েছে, দ্যাট ইজ আনথিঙ্কেবল। এই জন্যই ও জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আমরা এখানেও আর একটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতি, সেই ঘটনার মুখোমুখি। Once again আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 উইথ মি আরজে কিবরিয়া। প্রিয় শ্রোতা, জেবিএসবি আনসেন্সর্ড এর থার্ড পার্ট চলছে, তৃতীয় পর্ব চলছে এবং আমাদের সঙ্গে রয়েছেন রাকিব। আমরা কথা না বাড়িয়ে রাকিবের কাছে আবারও ফিরছি। রাকিব, যেখানটায় আমরা ছিলাম তারপর। হ্যাঁ, আমার আম্মুকে আমি বললাম, আম্মু রাজি হয় না। তারপরে বললাম যে দেখো, তো ও যেমন ভাবে উত্তেজিত হয়ে যায়, হঠাৎ করে যদি মনে করো তুমি মারা গেলা, তা আমার কি অবস্থা হইব, ওর কি হইব। ওরে বললাম, ওরে কে এটা কেয়ার করবো, ওর দেখাশোনা কে করবো, তুমি এটুকুই বলো। এখন না হয় তুমি ওর দেখাশোনা করো, ওই সব কথা আমি করবো না। আর তোমার মনে করো ও যেমন ভাবে উত্তেজিত হয়ে যায়, মানুষে কি বলে, মানুষে বলে যে পাগলের ভাই পাগলের ভাই, এরকম বাজে কমেন্টস করে, আমার এগুলো ভালো লাগে না, আমার সহ্য হয় না। আর মনে করো যে ভালো একটা মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি না, যে বলে যে পাগলের ভাই, তোর ভাই এই করে সেই করে, মানুষে অনেক কথা বলে, এই জন্য আমার ভালো লাগে না আম্মু। ওর জন্য ঘুমাইতে পারি না, বাড়াটিয়া বাড়িতে আসতে পারে না, আসলেও 1 মাস 1.5 মাস থেকে চলে যায়। তো ওকে মাইরা ফেলা সবচেয়ে বেটার হইব। তারপর আমার আম্মু বলে যে না না না, এটা কোনোভাবে হয় না। আমি বললাম যে আম্মু দেখো, এতগুলা প্রবলেম থেকে মনে হয় মুক্তি পাবো, এতগুলা প্রবলেম থেকে মুক্তি পাবো, তুমি ওরে মেরে ফেলো। তারপরও আমার আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, তুই মারবি, কিভাবে মারবি, তুই জানো সেটা যদি ধরা পড়ে তাহলে কি হইতে পারে, যাবজ্জীবন হয়ে যাবে, যদি কোনো ভাবে তুই ধরা পড়িস তো যাবজ্জীবন হয়ে যাবো। তারপর আমি বললাম আম্মু, ওরা আমি এমন ভাবে মারবো যে কেউ কোনো সময় ধরতে পারবো না আর প্রকাশও পাইবো না। তারপর আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, কিভাবে মারবি শুনি। আমি বললাম আম্মু, কোপের ট্যাবলেট খাওয়ায় গলা রিপা মেরে হলাম। তো আমার আম্মু বলে যে না, গলা রিপা মারতে গেলে গলার মধ্যে সাপ বয়ে যাইবো, মারতে পারবি না। তারপরে বলে যে অন্য কোনো ভাবে। যে আমি বললাম যে কিভাবে, যে ইঁদুরের বিষ দেয়া। এটা আপনার মা পরামর্শ দেয় আপনাকে? হ্যাঁ। তো প্রথম দিন আমি কি করলাম, আমি একটা জিনিস শুনছি, মানুষে বলে যে আনারস আর দুধ খাওয়ালে নাকি মানে এটা বিষাক্ত হয়ে যায়, বিষ হয়ে যায়, মানুষ নাকি মারা যায়। কত সালের ঘটনা এটা? এটা 2015-এর। ওকে, 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা, প্রায় 2 বছর হয়ে যাবে। তো আমি বলতেছি জামু, আমি আনারস নিয়ে আসতেছি। তো ওরা কি করলো, দুধ ছিল, দুধ জাল দিয়া প্রথম দুধ খাওয়াইলো, দুধ খাওয়ানোর পর আনারস কেটে আনারস খাওয়াইলো। আনারস খাওয়ানোর পর দেখলাম যে এই কাজ হইতেছে না। কাজ না হওয়ার ফলে দেখতেছি ও স্বাভাবিক ভাবে খাইতেছে, চলতেছে, চলাফেরা করতেছে, কিছু হলো না। এর পরের দিন বললাম ওর তো কিছু হয় না, তাহলে ওগুলো কি করা? আপনি এবং আপনার মা মিলে এই প্ল্যানটা করতেছেন যে ওকে মেরে ফেলবেন? হ্যাঁ। এটা কি আর কেউ জানতো ফ্যামিলির? না না না, অন্য কেউ জানতো না। আজ পর্যন্ত কেউ জানে এটা? অনলি আমার একটা ফ্রেন্ড আছে খুবই ক্লোজ, মানে ও আমাকে ইন্সপায়ার করছে যে তুই জেএসবিতে যা, এটা শেয়ার কর, তাহলে হয়তো তোর মনের যত দুঃখ আছে হয়তো বা কিছুটা হলো বলে থাকতে পারবি। মানে ওকে আপনি কি পরবর্তীতে বলেছিলেন নাকি ঘটনার সঙ্গে ও জড়িত ছিল? না, ও জড়িত ছিল না, ওকে আমি বলেছিলাম। পরবর্তীতে বলেছিলেন? খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, আমার খুব কাছের একটা ফ্রেন্ড, ওকে আর কি বলছিলাম। ও আর কি আমার বললো যে জেএসবিতে আসার জন্য, ও আমাকে ইন্সপায়ার। তার মানে এই ঘটনায় শুধুমাত্র এখন পর্যন্ত আপনি, আপনার মা এবং ওই ফ্রেন্ড, আর আজকে লাখ লাখ মানুষ এটা জানতে যাচ্ছে। বলেন তারপর? তারপর আমি আম্মুরে বললাম আম্মু অন্যভাবে কি করা যায়। তো আমার আম্মু বললো যে এইভাবে যখন হইলো না, তাহলে একটা কাজ কর, দুধের সাথে ইঁদুরের বিষ মিশা, ইঁদুরের বিষ কিনে নিয়ে। তো আমি আবার কি করলাম, গেলাম ইঁদুরের বিষ কিনে নিয়ে আসলাম। তো দুধের সাথে ইঁদুরের বিষ মিশালাম। মিশানোর কোনো মা কি এটা পারে? আপনি কি বলতেছেন এইসব? আমার কাছে তো মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। মানে এত গল্প এখানে উপহার দিয়েছি, যাহা বলিব সত্য বলিব 200তম পর্ব পার হয়ে গেল। 200তম পর্ব করতে গিয়ে অন্তত 2000 মানুষের অপ্রিয় সত্য আমি নিজে শুনেছি, আপনাদেরকে শুনিয়েছি মাত্র 200। হ্যালোইড 920-তে প্রায় 300-র কাছাকাছি এপিসোড আমি করেছি। এটা প্রচার করতে গিয়ে অন্তত 3000 মানুষের গল্প শুনেছি। টেলিভিশনে আমি একটা প্রোগ্রাম করি, প্রতিদিন সকালবেলা 2জন মানুষের লাইভ হয়। আমি 8-10 হাজার মানুষের জীবনের গল্প শুনেছি। কোনো গল্প আমাকে রীতিমতো কাঁদিয়েছে, কোনো গল্প আমাকে হাসিয়েছে, কোনো গল্প আমাকে অবাক করেছে, কোনো গল্পের পরে আমি সপ্তাহ পর সপ্তাহ ঘুমোতে পারিনি।
বাট একটা মা তার সন্তানকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করছে, এইটা তো আমার কাছে অচিন্তনীয় মনে হচ্ছে। হাউ ইট ইজ পসিবল? আপনি ঠিক আছেন? মানে আপনি কি শুধুমাত্র রেডিওতে এটা বলার জন্য এখানে এসেছেন? মানে রেডিওতে প্রকাশ করার জন্য আসছি, শেয়ার করার জন্য, আর আমার মনটা যেন একটু হালকা হয় এই জন্য আর কি। আমি সবার কাছে আপনার সাইডটা আমি বাদই দিলাম, আপনি ভাই অন্য জিনিস, কিন্তু মা তো জন্ম দিয়েছে এবং তার প্রথম সন্তান সে, মা কিভাবে এটা প্ল্যান করতে পারে? আপনি কি আপনার মার নামে কোনো মিথ্যা কথা বলতেছেন? না না, আমি আমার আম্মুর নামে আমি মিথ্যে কথা বলতে যাবো কিসের জন্য? আপনার মা কি জানে যে আপনি আজকে রেডিওতে সেটা এটা কনফেস করবেন? না, আমার আম্মুকে আমি বলি। আপনার মাকে যেহেতু আপনি বলেননি, সুতরাং আপনার মাকে আমি ফোন দিতে পারি না। আপনার মা যদি জানা থাকতো আমি অবশ্যই আপনার মাকে ফোনে কানেক্ট করতাম। না, আমার আম্মুকে আমি বলিনি। ইঁদুরের বিষ মিশাতে বললো, বলেন তারপর। হ্যাঁ, ইঁদুরের বিষ মিশাতে বললো, তো আমার আম্মু ইঁদুরের বিষ নিয়ে আসতে বললো, আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর দুধের মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে ওরে খাওয়ানো হলো আর কি। কিভাবে খাওয়ালেন? মানে গ্লাসে আপনি নিয়ে গেলেন খাবার? হ্যাঁ, আমি নিয়ে গেলাম। আমি নিয়ে যাওয়ার পর খাওয়ানোর পর দেখলাম ওর শরীরটা পুরো সাইডে দিছে, মানে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পর ও কোনো কিছু বলতে পারতেছে না। তারপর আমি সকাল পর্যন্ত ওরে দেখলাম যে সকালবেলা স্বাভাবিক, যা শুধু একটু বমি করলো, জাস্ট এটুকুই, আর কোনো কিছুই না, আর শরীরে একটু জ্বর। তো আমি বললাম, আম্মু এটা তো কাজ করলো না, কারণ সাধারণ একজন মানুষ এটা খেলে তো বাঁচার কথা না, কিন্তু ওর তো কিছুই হইতেছে না, কোনো প্রতিক্রিয়াই দেখা দিতে প্রথমে না। দুধের সাথে আনারস খাইয়েছেন, প্ল্যান ছিল মেরে ফেলবেন। এরপরে দুধের সাথে ইঁদুরের বিষ মেশালেন, প্ল্যান ছিল মেরে ফেলবেন, তখনও মরেনি। না, আপনাদের তো বিবেক থাকলে তখনই থেমে যাওয়া উচিত যে একটা মানুষকে, যে মানুষটা প্রতিবন্ধী মানুষ, বুদ্ধি প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, তাই সে যে আচরণগুলো করছে অস্বাভাবিক আচরণ। আমি তো হ্যালো ইট 920-তে আমি একটা অনুষ্ঠান এরকম করেছিলাম যে একজন মা একটা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সারাদিন ওই বাড়ির মধ্যে বসে থাকে শুধু তাকে নিয়ে, এবং একটা ভিডিও ক্লিপও আমি দিয়েছিলাম। মাকে আমি এরকম হতে দেখেছি, কিন্তু মা শুনেছি যে মা কখনো তার সন্তানকে প্রস্টিটিউশনে বাধ্য করে, এতদূর পর্যন্ত আমি নিতে পেরেছি। কিন্তু মা যতই হোক না কেন প্রতিবন্ধী একটা মানুষ, একটা শিশু কিংবা একটা প্রতিবন্ধীরা তো আসলে ওইভাবে শিশুই সে বলা যেতে পারে, তাকে কিভাবে মেরে ফেলবে? এবং কনফেস করছে কে দেখেন, আরেক তার ছোট ভাই এসে, মানে এটাকে অবিশ্বাস করিও বা কিভাবে? যাই হোক, ঘটনাটা আমরা রিভিল করতে চাই প্রিয় শ্রোতা, আপনারা বুঝেই গিয়েছেন কি ঘটতে যাচ্ছে, তারপরেও আমি ওর মুখ থেকে শুনবো। বলুন তারপরে কি করলেন? ইঁদুরের বিষ কাজ করলো না? ইঁদুরের বিষ কাজ করলো না। তারপর বললাম, আম্মু দেখো, সাধারণ মানুষ খেলে তো এটার সাথে সাথে রিয়াকশন করার কথা, ওর তো কিছুই হলো না, এখন কি করা যায়? তারপর আমার আম্মু বললো যে এভাবে তো করা যায় না। তো আমি বললাম, তাহলে আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। এ বললো কি? আমি বললাম যে ওরে ঘুমের ট্যাবলেট খাওয়ায় গলা টিপে মেরে ফেলবো শ্বাসরোধ করে। তো যেই কথা সেই কাজ, ওরে 35টা ঘুমের ট্যাবলেট খাওয়ালাম। কে কিনেছিল এগুলা? আমি। মানে এটা কি, এটা তো একসাথে এতগুলো ঘুমের ট্যাবলেট কিন্তু দেয় না। যে রাতে আপনি এই কাজটা করতে যাচ্ছেন এতগুলো দেয় না। দাঁড়ান, আমি জানি কি করেছেন, বিভিন্ন ফার্মেসি থেকে নিয়েছেন, এটা আমি জানি, কিন্তু যে রাতে আপনি এই কাজটা করতে যাচ্ছেন আপনার মাকে কি অবস্থায় দেখেছিলেন? একদম স্বাভাবিক, নাকি সে কোনো না কোনো ভাবে আপসেট ছিল, কোনো না কোনো ভাবে দুর্বল হয়ে গিয়েছিল? কি দেখেছেন আপনার মাকে? না, দুর্বল ছিল না। খাওয়ানোর আগে তো মার সঙ্গে কথা বলে গিয়েছেন। হ্যাঁ, কি বলেছেন? দুর্বল ছিল না, শুধু নরমালি ছিল। কোনো রকম কোনো চেঞ্জ, কোনো আপসেট কিচ্ছু দেখেন নাই? কোনো চেঞ্জই দেখিনি। একটা মানুষকে যে মেরে ফেলছেন, মেরে ফেলার পরেও তো কিছু কাজ থাকে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। প্ল্যান ছিল আপনাদের মেরে ফেলে লাশটা কি করবেন, কি কোথায় নেবেন? না, মানে এটা প্ল্যানটা কি ছিল যে হয়তো প্রতিবন্ধী মানুষ হঠাৎ করে মারা গেছে, এরকম একটা করা, মানে আর কি সামাজিক ভাবে আর কি দাফন টাফন সম্পন্ন করো, এটাই আপনাদের প্ল্যান ছিল? হ্যাঁ, এটা প্ল্যান ছিল। ওকে, বলুন তারপর। তারপর আম্মুরে বললাম যে, তারপরে বলে যে কিসের সাথে মিলে খাওয়াবি, ও তো এইভাবে একবারে খাইতে চাইবো না। তো আমি বললাম যে একটা কাজ করো, টেবিলগুলো ফাঁকি করো। তো ফাঁকি করা হলো। ফাঁকি মানে গুঁড়া করলো ওরে ভাতের সাথে মাংসের মধ্যে দিয়ে খাইয়ে দেওয়া হলো। তো খাওয়ানোর পর দেখি যে 2 দিন চলে গেল, শোল একেবারে দুর্বল, কোন থেকে উঠতে পারে না। তো বিছনাতে আর কি টয়লেট করতেছে। তো এমন অবস্থায় আমার আম্মু সব দুধছে, কাজের মেয়ে দুধছে। এরকম অবস্থায় আমি বলতেছি, আম্মু এভাবে তো আর পারতেছি না, কিছুই তো হইতেছে না, তাহলে আজকে রাত্রেই এটা শেষ করুন, ঘটনা শেষ করবো আজকে রাত্রেই, যেভাবে হোক। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর সহ্য আর নাই। তো আমার আম্মু বলতেছে, আচ্ছা তুই ঠিকই বলছিস, তাই করবো। তো কেবলি ভাই, মানে পাশের ফ্ল্যাটটা এরকম, মানে আমাদের বাড়িটা যে এরকম মাঝখানে সিঁড়ি দেওয়া, তো 2 সাইডে ফ্ল্যাট। তো পাশের ফ্ল্যাটে কোনো লোক ছিল না, ফ্ল্যাটটা খালি ছিল। ওই সময় ভাড়াটিয়া চলে গেছিল, আমরা থাকতাম আবার 2 তলায়। তো দেখা যেত যে রাত্র হয়তো বা 12টা বাজে, এরকম সময় আমার আম্মু আমার ডাক দিল আমার বেডরুমে যায়, যে রাকিব ওঠ। যেমন বলি যে কি আম্মু কি হয়েছে বলো, কয় কি এখনই সময় কেউ নাই, রাত নির্জনে আসছে। তারপর আমি বললাম যে আম্মু মাত্র 12টা বাজে, এখন অনেকে টিভি দেখতেছে,
এখন না একটু পরে। তারপর 1:30 বাজে আম্মুরে আমি ডাক দিলাম, আম্মু উঠো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বললাম যে একটা কাজ করো, গলায় টিপ দাও। আমি বালিশ চাপা দিয়ে ধরতেছি। তারপর কি বিয়ে ভাই, আমার আম্মু, প্লিজ আপনি আমার নামটাও মুখে নেন না, আপনি নর্মালি বলেন। হ্যাঁ, মানে আমার আম্মু মানে বলতেছে না এটা করাটা ঠিক হইতেছে না। আমার আম্মু ওই অবস্থায় সেটা বলতেছে আমি পারবো না, এটা বলতেছে এটা করাটা ঠিক হইব না। তারপর আমি বলি যে দেখতেছো কত কিছু প্রবলেম দেখা দিতেছে, তো এটা তুমি করবা না, তাহলে প্রথমে আমার না করে দিতা, এরকম করলাকে এরকম। তো আমার আম্মু এই কথা একবার বলছে, তারপর আমি বলার পরে আচ্ছা ঠিক আছে যা, তুই যা বলবি তাই করবো। তো ও এই করছে। তো বালিশ আমি গলায় টিপা ধরলাম, আম্মু বালিশ চাপা দিয়ে ধরলো। তারপরে মানে আমি কি বলবো, মানে একটা মানুষ মৃত্যুর থেকে বাঁচার জন্য যে এত আপ্রাণ চেষ্টা করে, আমি এটা নিজের চোখে দেখছি যে বাঁচার জন্য একটা মানুষ কি না করতে পারে। যে একটা মানুষ মারা গেলে মারা যাওয়া অবস্থায় কিরকম হয় সেটা আমি নিজেও বলতে পারতেছি না। মানে আমার তো এত খারাপ লাগতেছে যে এটা আমি কি করলাম। তারপর কি দেখেছেন আপনি? আপনারা যখন ওইটা করলেন আপনার বলা উচিত। আমার মানে গলায় চাপ দেওয়ার পর দেখলাম যে জিগলা বের করে দিছে, চোখগুলো উল্টে গেছে। তারপর আবার সাইডে দিছি, আমি মায়া লেগে গেল। তারপর আমি সাইডে দিছি, ছেড়ে দেওয়ার পর দেখতেছি যে জিগলা বের করে দিছে। আর মানে মুখ দিয়ে শব্দ বাইর করতেছে না, শব্দ বাইর করতে পারতেছিল না, একবারে দুর্বল হয়ে গেছিল। ওই অবস্থা আপনার মা বালিশ চাপা দেয়? বালিশ চাপা দিছিল, তারপর আবার ছেড়ে দিছি। তারপর আমি বলি যে না এটা আমি পারবো না, এই কাজ আমার দ্বারাতে সম্ভব না। ওই কি এই যে দেখ, এখন তো তুই অর্ধেক শেষ করে দিছিস, যদি সকাল হওয়ার পর মানুষে দেখতে পাইবো যে তুই এইরকম কাজ করতেছিস, আমাদের সন্দেহ করবো, আর যে বলা শেষ করে দে, এটা সবচেয়ে ভালো। এইভাবে মারা করার চেয়ে এতগুলো একবার মাইরে ফেলাম, মারা তো যাইবো, তারপরে আমার ফাঁসে যাবো, একবার মাইরেই ফেলাম। তো আমি বলতেছি আমি পারবো না। তারপরে নিজে চিন্তা করতেছি এরকম করলাম তো মাইরে ফেলাই। তো আবার গেলাম, যাওয়ার পরে 2 দিক দিয়ে আবার মানে গামছা দিয়ে টান দিলাম গলায়, দেখি চোখ মুখ উল্টায় দিছে। আবার আমি ভয় পেয়ে গেলাম, আমি আর গেলাম না। আবার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমার আম্মু আবার কইতে চাই ধর। তারপরে আমি আবার কি করলাম, দ্বিতীয়বার নিজের বিবেকে ওই সময় আর নাড়া দেয় না, আমি কইতেছি না এবার আমি সাকসেসফুল হলাম এই জিনিসটাতে। তারপর আমি গলার টিপ দিয়ে ধরলাম, আমার আম্মু বালিশ চাপ দিয়ে ধরলো। প্রায় 7 মিনিটের মতো শ্বাস করে রাখলাম। বাঁচার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাঁচতে পারলো না। 7 মিনিট পর দেখলাম যে নিঃশ্বাস নেয় না, স্যারের। তারপর দেখি যে অলরেডি ডেট হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি দিয়েছি আমার পেজে ওকে নিয়ে এই অনুষ্ঠান চলাকালীন সময়। আমি ভিডিওটা আর 5 মিনিটস বা 10 মিনিটসের পরে আমি ভিডিওটা সরিয়ে ফেলবো এখান থেকে। যদি আপনাদের ইন্টারেস্ট হয় এই পেজটিতে যোগ দেবার কিংবা ওকে দেখার, আপনারা চলে আসতে পারেন আমার এই পেজটিতে। নাথিং টু সে, আসলে কিছু বলার নাই। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/JBSB Uncensored। আমি আবারও বলছি www.facebook.com/JBSB UNCENSORED, দ্যাট ইজ আনসেন্সর্ড। JBSB Uncensored পেজ লাইক দিলে আপনি এখানকার মেম্বার হবেন। কোনো কমেন্টস থাকলে অনুষ্ঠান নিয়ে কিছু বলার থাকলে আপনারা ফিডব্যাক ওখানে জানাবেন। আমি আবারও বলছি www.facebook.com/JBSB UNCENSORED, দ্যাট ইজ JBSB Uncensored। বলুন তারপর কি হলো? তারপর মেরে ফেললেন? বাসায় কি আপনারা ছাড়া আর কেউ ছিল না? না, কেউ ছিল না। কারণ আমার 2 আপুর ওই সময়কার বিয়ে হয়ে গেছে, ওরা হাজবেন্ডের বাসায় আর কি। তো মারা যাওয়ার পর আমরা বললাম আম্মু আমি কি করবো। তো আম্মু বলতেছে একটা কাজ কর, শুয়ে থাক, যা তুই তোর বেডরুমে যা শুয়ে থাক, আর আমি শুয়ে থাকতেছি। আপনার মার মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না? কান্নাকাটি করা থেকে শুরু করে, মন খারাপ লাগা থেকে শুরু করে? না, ওই সময় কোনো রিয়াকশনই দেখা যাচ্ছিল না আর কি, ওই মুহূর্তে আর কি। তো আমার আম্মু চলে গেল। তো ফজরে আজান দিল। ওই সময়কে আমার আম্মু বললো একটা কাজ কর, তুই শুয়ে থাক, আমি এদিকটা দেখি। আমি বললাম যে তুমি কি করবা? বলতেছি যে আমি আমার অভিনয় করে কান্না করতে হইব। আমার আম্মু এটা বলতেছে, নাহলে তো মানুষের সন্দেহ করবো। তো
আমার আম্মু কান্নাকাটি লাগাই দিচ্ছে, এই আমার কি হয়ে গেলো, আমার ছেলে মারা গেল, আমার ছেলে মারা গেল, মানে এমনি বলতেছে। পাশের ফ্ল্যাটে সবাই আয় পড়লো, এসে বলতেছে কি হয়েছে, যে আমার ছেলে তো মারা গেছে। কি এটা না সুস্থ মানুষ এত কেমনে মারা যায়? ওই যে আমার আম্মু বলে প্রতিবন্ধী মানুষ যাইতে মারা যাওয়ার আগে একটাবার বলছিল পানি খাওয়ার কথা, পানি দিছিলাম, পরে 12টার দিকে পানি চাইছে, পানি দেওয়ার পরে আর কিছু কইতেই না, ঘুমাই গেছে, অনউইটটা দিয়ে মারা গেছে, মরে দিছে। তো আমার আম্মু বলার পরে সব আত্মীয় স্বজনদের ফোন দিলাম, আপুরে ফোন দিলাম, তুই আপুরা বললো যে কি বলস তুই এসব? আমি বলি যে হ্যাঁ যা বলতেছি সব সত্য, যে মারা গেছে। আমি কই আমার বিশ্বাস হইতেছে না। আমি কই তোমার বিশ্বাস হইতেছে না, তুমি বাইরে নিয়ে আসো, সবাই নিয়ে আসো। তো সবাই আসলো, সব আত্মীয় স্বজন। তো অনেকে বলা বলি করতেছিল যে ঘাড়ে এত স্পট কেন, গলায় এত স্পটের দাগ কেন, হাতের স্পট পড়ে গেছে, এটা মানুষ মারা গেলে এমনি হাতের স্পট পড়ে যাবো কিসের জন্য, অনেক লোক বলা বলি করতেছে। তো আমার যে ছোট মামাটা অ্যাকচুয়ালি অনেক ভালো। আমার মামা হয়তো বা আমার সন্দেহ করছে, তো ও আমার মামা কি করলো, তাড়াতাড়ি গোসল টোসল দিয়া, তারপর জানাজার দিয়া মাটি মঞ্জিল দিয়ে দিল। দেওয়ার পরে এলাকায় অনেকদিন তোলপাড় হয়েছে, অনেকে সন্দেহ করলেও মানে বুঝতে পারে না ওর মতন ছেলে এরকম করতে পারে না, ও ছেলে হিসেবে অনেক ভালো, ও এরকম করতে পারে না। অর্থাৎ হয়তো প্রতিবন্ধী মানুষ মারা গেছে হঠাৎ করে আর কি। তো এইভাবে গেল কি প্রিয়া ভাই। যাওয়ার পর আমার ভাইকে, মানে আমার ভাইয়ের মৃত্যুর পর মানে আমার জীবনে আরো অনেক কিছু মানে দুর্দশা নেমে আসলো। মানে যেটাকে আমি কি বলবো, আমি যদি জানতাম তো হয়তো আমি এই কাজটা আর করতাম না। বলে যান। হ্যাঁ, মনে করেন মারা যাওয়ার কিছুদিন পরে আমাকে স্বপ্নে দেখা দিল আমার ভাই। আর কিন্তু আমি ওই সময় সেই অবস্থাতে কিন্তু জব করতেছিলাম, অলরেডি আমি জব করতেছিলাম। তো আমার দেখা দিয়ে বলতেছে যে ভাই তুই আমার মাইরা ফালালি, তোর একটা ক্ষতি হইব। তো আমি আবার কি করলাম, আমি আবার আম্মুরে বললাম কথাটা আর কি। তো বলার পর আমার আম্মু বলতেছে যে হয়তো এমনিতে দেখছো যে এটা কোনো প্রবলেম না, কিছু হইব না। তো গেল এমনি কিছুদিন। তারপরে একদিন কি করলাম, বাইকটা বাইর করছি ঘর থেকে, বাইর করার পর মানে কলাপসিবল গেটের নিচে, কিন্তু সিঁড়ি কোটার নিচে বাইকটা আমি রাখতাম। বাইর করলাম অফিসে যাওয়ার জন্য, রওনা করার পরে একটা মোড় ছিল রাস্তার, এই মোড়ের মধ্যে আর কি আপনার বাইক নিয়ে মানে ট্রাকের পিছন দিয়ে ট্রাকে বাইকের মধ্যে মারা দিল, বাইক নিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এই যে আমার পা ভেঙে গেছিল, এই যে দাগ আছে। পা ভেঙে যাওয়ার পরে প্রথম গেলাম নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে যাওয়ার পরে আমার ডাক্তার এক্সরে করতে বললো, এক্সরে করলাম। এক্সরে করার পরে ডাক্তারে বলতেছে যে না, তোমার পায়ের যে অবস্থা হয়েছে সহজে হয়তো মনে হয় না তুমি হাঁটতে পারবা। তো আমি বললাম যে কি বলেন, কই হ্যাঁ। তারপরে আমি করলাম খানপুর থেকে পঙ্গু হাসপাতাল গেলাম। পঙ্গু হাসপাতাল যাওয়ার পরে তোমার রড ভরতে হইব, তোমার রড বইলে 2 বছর রাখতে হইব ব্যান্ডেজ করে, তোমার তারপর তোমার পা ঠিক হইব, তুমি স্বাভাবিকভাবে হাঁটতে পারবা। 2 বছর তোমার থাকতে হইব, ব্যান্ডেজ রাখতে হইব, পায়ে রেস্টে থাকতে হইব 2 বছর। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাও আমার করেন রড লাগানোর পায়ে। তো আমার আম্মু বললো যে যত টাকা লাগে ছেলে সুস্থ করেন। তো আমার ছোট মামা বললো যে না, এটা করার দরকার নাই, এটারে রড পড়ার দরকার নাই, আমার খুঁজে একটা ভালো কবিরাজ আছে, তুই ওই কবিরাজের কাছে নিয়ে যা। তো আমার নারায়ণগঞ্জে একটা ভালো কবিরাজ আছে, কবিরাজের কাছে নিয়ে গেল। ফাইন, এখান থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড 3rd এপিসোড। কিন্তু যাহা বলিব সত্য বলিবরই একটা অংশ আমাদের জেবিএসবি আনসেন্সর্ড, যেটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। তো সেই অর্থে রাকিব কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ বললো যে কিভাবে হইলো। আমি বললাম যে বাইক নিয়ে পড়ে গেছি, টাকে পিছন দিয়ে লাগাই দিচ্ছেন। তো বললো যে এটা তো আড্ডি একদম জয়েন্ট থেকে সরে গেছে, তোমার এটা তো ঠিক হইব, কিন্তু অনেক সময় লাগবে। তারপরে বললো যে এখানে আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে ঠিক হইব বা হইব না। তারপরে আমার বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার ব্যান্ডেজ করে দিতেছে, ওষুধ দিয়ে দিতেছে, এটি খাও আর মালিশ করো, ঠিক হয়ে যাবো। তো আমার ব্যান্ডেজ করে দিল। আপনার ব্যান্ডেজটা রাখলাম 1 মাস রাখার পরে পা চুলকায়। তারপরে আমি বললাম ব্যান্ডেজটা খুলে ফেলাই দিয়া এক্সরে করে দেওয়ার পর ডাক্তার বললো হ্যাঁ জয়েন্ট নিচ্ছে। কিন্তু কিছুদিন পরে আবার প্রবলেম দেখা দিল।
তো প্রবলেম দেখা দেয়, পা ব্যথা করে, পা ফুলে যায়, কি করবো, ঠিক মতন বসতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। তারপর আমার একটা নানা আছে দূর সম্পর্কের, ওই নানা আমার বললো যে কোন জায়গায় একটা বড় ডাক্তার আছে পঙ্গু হাসপাতাল, ও নারায়ণগঞ্জে বসে, তুই ওই ডাক্তারের কাছে যা। তো গেলাম নানার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে। তো যাওয়ার পর ডাক্তার বললো যে না, এটা কোনো প্রবলেম না, তোমার আমি ওষুধ দিতেছি, খাও, ঠিক হয়ে যাবো, কোনো দুশ্চিন্তা করো না। তো ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি ভালো, প্রায় অলরেডি আমার পা ভাঙছে 1 বছর হয়ে গেছে। তো এখন মোটামুটি ভালো, কিন্তু আমি দৌড়াদৌড়ি করতে পারি না আগের মতন, আর মনে করেন যে করতে পারি না। ডাক্তার আমার সবকিছু নিষেধ দিছে, সবসময় আর কি আমার একটু দেখা চলাফেরা করতে বলছে। তারপরে আমি আবার চাকরিতে মানে জবে জয়েন করলাম, এখন জব করতেছি। তারপর জব করার সময়কালে আবার আমি আল্লাহর কাছে তওবা করলাম যে আল্লাহ, যাই করছি না করছি অপরাধ জীবনে, তোমার কাছে তওবা করতেছি, আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না, তুমি আমি ভালো হয়ে যাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা নিয়ত করছি। তারপরে হয়তো 15 দিন নামাজ পড়ছি, নামাজ পড়ার পর আবার নামাজ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবার দুষ্টামি বুদ্ধি মাথায় আসলো, আবার সেই ফ্রেন্ড আবার ওর সাথে আবার কন্ট্যাক্ট, যোগাযোগ, যে দোস্ত জীবন অন্ত এত বড় একটা অ্যাক্সিডেন্টে ফিরলি, তো পুরুষ মানুষের জীবনে খালি এনজয় আর এনজয় ছাড়া লাইফ চলে না। এবং এনজয় মানে কি এনজয়, আবার তুই কি বলতে চাস, মৃত্যুর ঘর থেকে ফেরত এসে আবার তুই কি বলস, যে এনজয় বুঝলি না, চল আজকে তোরা এক জায়গায় নিয়ে যাবো। তারপর আমার আবার নারায়ণগঞ্জ আবার শিখে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওই জায়গায় আবার আমার ফিজিক্যালি বেশ শুরু হলো। আমি এই বিষয়গুলোতে আমি আর যেতে চাচ্ছি না, আমি শুধু একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা আপনারা ঘটালেন, নিজেকে হালকা করার জন্য আপনি রেডিওতে এসেছেন, আপনি পুরো গল্পটা বললেন আজকে এখানে, কতটুকু হালকা হলেন? এই ঘটনা হালকা হওয়ার মতো ঘটনা? এই ঘটনা কি সারা জীবন মুক্তি দেবে, দায় মুক্তি দেয় কাউকে? দেয় না, তা অবশ্য নিজের মনটা অনেকটা হালকা হয়েছে আগে থেকে, আর যেন কেউ আমার মতন ভুল কাজ না করে, এই জন্য আর কি শেয়ার করতে আসলাম। আপনার মা ওকে, আপনার মাও তো আপনারা মা এবং আপনি দুজন মিলে এই কাজটা করেছেন। আপনার মা কি এই ঘটনার পরে আজ পর্যন্ত নিজে থেকে কোনো কিছু অনুতপ্ত বা এরকম কোনো ব্যাপার স্যাপার তার মধ্যে লক্ষ্য করেছেন? তার প্রথম সন্তান হচ্ছে আপনার বড় ভাই। হ্যাঁ, মানে অনুতপ্ত হয়, মাঝে মধ্যে বলে যে কাজটা যা করছে এটা ঠিক না, ঠিক করে নে, ভুল করছি। এখন বুঝতে পারে, নিজের বিবেকে নিজেই প্রশ্ন করে, তারপর মাঝে মধ্যে এই কথা বলে আমারে যে কাজটা ঠিক করিনি। এর পরিণতি অনেক ভয়াবহ হইতে পারে, এখনো হইতাছে, কিন্তু পরবর্তীতে আরো হইতে পারে। কি ভয়াবহ হচ্ছে? এক তো আমার পাটা ভেঙে গেল, আর দ্বিতীয়ত মানে আমার আম্মু অসুস্থ এখন বর্তমানে, মানে তার হাই প্রেশার, সে অনেক শুকিয়ে গেছে। ওকে, আপনারা আমার কাছে কেন জানি মনে হয় যে দিস পিপল আর মেন্টালি সিক। আই এম সরি টু সে, আমার এই ধরনের মন্তব্য করা উচিত না, বাট আই এম নট ইভালুয়েটিং দেম। তাদেরকে আমি মূল্যায়ন করব না। মানুষ হিসেবে আমরা পৃথিবীতে এসেছি, মানুষ আমরা সৃষ্টিকুলের সেরা জীব, কিন্তু আমরা কখনো কখনো প্রাণীদের চাইতেও, অন্যান্য প্রাণীদের চাইতেও অত্যন্ত নোংরা, এটা আমরা আমাদের আচরণে প্রমাণ করি। জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডেটি আমি এটা বিলিভ করি, জীবন কখনো কখনো এমন একটা অবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখানে মানুষ আর মানুষ থাকে না। এরকম লেখা আমি অনেক আগে পড়েছিলাম, কোট অ্যান্ড কোট আমি করতে পারবো না। আমেরিকাতে কোনো এক দম্পতি নিজের সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে মেরে কেটে রান্না করে খেয়ে ফেলেছে। অনেক আগে পড়েছিলাম, অথেন্টিসিটি আছে কি না নেই, আজগুবি গল্প নাকি এটার আসলে কোনো সোর্সই নেই, সেটা আসলে সেই সময় আসলে চিন্তা করার সুযোগ হয়নি। খুব ছোটবেলায় পড়েছিলাম কোনো একটা ম্যাগাজিনে, কোনো একটা জায়গাতে। এবং এই যে এত বড় একটা অপরাধ, এর চেয়েও ভয়াবহ অপরাধ আমাদের সমাজে হয়, এবং এই ভয়াবহ অপরাধগুলোর নিয়ে ডিল করছে জেবিএসবি আনসেন্সার্ড। যা আপনি কখনো শোনেননি, যা আপনি চিন্তাও করতে পারবেন না, যা আপনার ভাবনাতেও আসবে না, এরকম সব গল্প এখানে উঠে আসবে। সো নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন। কোনো কিছুই বলবো না, কজ এখান থেকে আসলে কোনো কিছুই মূল্যায়ন করা যায় না। কাকে মূল্যায়ন করব? মাকে, নিজের ভাইকে? আসলেই অসম্ভব। আজকের মতো শুভরাত্রি। ভুল শুদ্ধ